ভাইয়া, অনেক রাত হলো, চলে আসেন, নয়তো আপনার কোনো সমস্যা হয়ে যাবে। আপনার কিছু হলে কিন্তু আমি নিজেকে মাফ করতে পারবো না। টনি, এখন বাজে মাত্র 12টা। এই সময়টা আমার জন্য সন্ধ্যা মনে হচ্ছে। আর এই রাফিকে কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারণে আমি আমারটা ভালো বুঝি। আমার ব্যাপারে তোর চিন্তা করতে হবে না। ভাইয়া, আমি জানি, কিন্তু তবুও আপনি সাবধানে থাকবেন। টনির কথা শুনতে রাফির একটু ভালো লাগতেছে না। ফোনটা কেটে দিয়ে রাফি সিগারেট টানতে থাকে। এখন এই মনোমুগ্ধকর রোমান্টিক পরিবেশে একটা নারী নামক সঙ্গী হলে ভালো হতো। নিজে নিজে কথাটা ভেবে রাফি হেসে ফেলে। কোনো রূপসী জেনে শুনে একটা অভাগা ছেলের সাথে জড়াবে, যার নেই কোনো মা বাবার পরিচয়। তবে একটা নামের দেশের সবাই রাফিকে চেনে, তা হলো রাফু ভাই। কিন্তু আজ পর্যন্ত সেই অন্ধকার জগতের রাফু ভাইকে কেউ দেখেনি। প্রতিটা শহরে শহরে রাফু ভাইয়ের নামে চাঁদা ওঠে। মানুষ তার নাম শুনলে ভয় পেয়ে যায়। মায়েরা রাফু ভাইয়ের নামে বললে শিশুরা ভয়ে ঘুমিয়ে পড়ে। রাফির ছেলেবেলাটা শুধু রয়েছে অন্ধকার ঘরে চাপা কান্নার করার মতো। রাফির হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে। আরেকটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়। রাত যত বাড়ছে চাঁদের আলো যেন বেড়েই চলেছে। রাফি সেখান থেকে তার R50 ভার্সন 3 এর কাছে এসে বাইকটা স্টার্ট দেয়। জায়গাটা জঙ্গলের পাশে। রাফির বাইকটা জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনে একটা ডাল ভাঙার শব্দ শুনে বাইকটা হালকা স্লো করে। আর কোনো শব্দ পায় না রাফি, তাই বাইকটা জোরে টান দেয়। কিন্তু কিছুক্ষণ পরে মেইলি কণ্ঠে জোরে চিৎকার শুনে রাফি বাইকটা থামায়। আবার একটা চিৎকারের আওয়াজ। রাফি বুকের ভিতর সাহস নিয়ে এগিয়ে যায়, আওয়াজটা অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পর ঝোপের আড়াল থেকে কিছু লোকের কথোপকথন শুনতে পায় রাফি। পিছন থেকে পিস্তলটা বের করে হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। একটা কথা শুনে রাফি দাঁড়িয়ে যায় আর লোকগুলোর কথা শুনতে থাকে। ভাই, মেয়েটা তো অনেক বেশি চিল্লাচ্ছে, কি করব এটাকে? ঘুমের ওষুধ খেলে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন ভাবে ঘুমের একটা ওষুধ দিয়ে দিত। ভাই, এখানে ঘুমের ওষুধ পাবো কোথায়? আরে বোকা, ঘুমের ওষুধ মানে হচ্ছে পিস্তলের বুলেট। আগে আমাদের কাজ শেষ করি, তারপর একটা বুলেট খরচ করে মেয়েটাকে ফেলে দিয়ে যাব। রাকিবের কথা শুনে নুসরাত নামের মেয়েটা ভয় পেয়ে যায়। সকালের দিকে বন্ধুদের সাথে ঘুরতে এসে নুসরাত রাস্তা হারিয়ে ফেলে। আর এই ছেলেগুলো তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। এতক্ষণ নুসরাত জ্ঞানহীন অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে এমন খারাপ অবস্থায় দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। নুসরাত ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যানের একমাত্র মেয়ে। নুসরাতের বাবা তাকে অনেক ভালোবাসে, তাই তিনি নুসরাতের সকল প্রকার আবদার পূরণ করার চেষ্টা করে। আজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না করেছে, তাই তার বাবা নুসরাতকে অনুমতি দিয়ে দেয়। ঘুরতে সে এমন বিপদে পড়বে বুঝতে পারেনি নুসরাত। এমন আধার রাতে আবারও অবিচ্ছিন্ন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে চারটা ছেলে নুসরাতের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আজই তার এই পৃথিবীর শেষ দিন। এটা ভাবতেই নুসরাতের অজস্র ভয় মনের ভিতর ভর করে। নুসরাত সব আশা ছেড়ে দিয়ে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে আছে। সে জানে এই গহীন অন্ধকার জঙ্গলে তাকে রক্ষা বা বাঁচানোর মতো কেউ নেই। হঠাৎ একটা ছেলে এসে নুসরাতের শরীরে হাত দেয়। নুসরাত কেঁপে ওঠে। জীবনের প্রথম কোনো ছেলে খারাপভাবে হাত দেওয়ার চেষ্টা করছে তার শরীরে। অহেতুক ছেলেগুলোকে আটকানোর কোনো মানেই হয় না। নুসরাত জানে বাধা দিলেও কোনো কাজ হবে না, তাই সে আর কোনো জোরাজুরি করে না। আরেকটা ছেলে নুসরাতের শরীরে স্পর্শ করতে যাবে, তখনই পিছন থেকে কেউ মোটা একটা শক্ত গাছের ডাল দিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে তার হাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। হঠাৎ এরকম একটা আগন্তুকের আগমন বুঝতে পারছে না কেউ। তাদের যেন বিশ্বাস হচ্ছে না এত গভীর রাতে অন্ধকারের জঙ্গলে কেউ নুসরাতকে বাঁচাতে আসবে। এই, কে তুই? এত রাতে এমন অন্ধকার জঙ্গলে কি করিস তুই? একই প্রশ্ন তো আমারও। তোরা চারটে ছেলে আর একটা মেয়ে এত রাতে এখানে কি করিস? আমরা যাই করি না কেন, এটা জিজ্ঞেস করার তুই কে? যদি জান নিয়ে বাসা যেতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। আমি বাসা থেকে বের হওয়ার আগে মাথায় কাফনের কাপড় মাথায় পরে বের হই। মৃত্যু ব্যাপার না। জীবনে আত্মপ্রকাশ এবং অস্তিত্বের বিকাশ তার চঞ্চল গতির মধ্যে বহমান। মানব জীবন সংগ্রাম মুখর। জীবনে বাঁকে বাঁকে রয়েছে মরণগুলি। এই জীবন থেকে পালন মানে জীবনের ব্যর্থতা ডেকে আনা। জন্ম মৃত্যু দেহে মিলে জীবনের খেলা, কিন্তু মৃত্যুর বিভীষিকা নৌরস্যের গাঢ় তমাশাকে জয় করে আলোকিত আনন্দ ক্ষেত্র রচনায় জীবনের ধর্ম। তুই তোর মরার সেকেন্ড গুনতে শুরু কর। এই, তোরা যা তো, ছেলেটাকে শেষ করে দিয়ে আয়। শূন্য হাতে দুইটা ছেলে আগন্তুক তার দিকে এগিয়ে আসে। আগন্তুকটা মুচকি সে পিছন থেকে
500 বের করে পরপর 2টা গুলি চালায়। বুলেট 2টা যেয়ে ছেলেগুলোর কপালে লাগে। নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে 2টা। কপাল থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। আগন্তুকটা হালকা নিচু হয়ে পিস্তল কিছু অংশ রক্ত লাগিয়ে নাক দিয়ে শুকতে থাকে। রক্তটা যেন তার অনেক প্রিয়। আগন্তুকের এমন ডেভিল মার্কার রূপ দেখে ভয় পেয়ে যায় রাকিব। রাকিবের প্যান্টের পকেটে থাকা ছোট ছুরিটা বের করে সে হাতে নেয়। নুসরাত পাশে দাঁড়ানো ছিল, যার কারণে রাকিব বাম হাত দিয়ে তাকে কাছে টেনে গলায় ছুরিটা ধরে রাখে। রাকিব ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে তার সামনে মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে। নিজের জীবন বাঁচানোর জন্য নুসরাতকে রাকিব ব্যবহার করছে, যদি তার নিজের প্রাণটাও বেঁচে যায়। দেখ, তুই পিস্তলটা হাত থেকে নিচে ফেলে দে, নয়তো এই মেয়েটাকে আমি মেরে দেব। মেরে দে মেয়েটাকে, তাতে আমার কি? মেয়েটা তো আমার কিছু হয় না, তাহলে কেন আমি তাকে বাঁচাবো? আমার মানুষের রক্তের গন্ধ অনেক বেশি পছন্দ। মানুষ খুন করাটা আমার পেশা, আর রক্তের গন্ধটা আমার নেশা। তুই মেয়েটাকে না মারলেও আমি আমার পিস্তল দিয়ে তাদের 2টাকে মেরে দেবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর সামনে একটা মেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে আছে আর তুই তাকে বাঁচাবি না? কেমন মানুষ তুই? আমি এক্ষুনি ছুরিটা চালিয়ে দেবো কিন্তু। তোকে প্রথমেই বলছি, মেয়েটাকে আমি চিনি না, তাহলে কেন আমি তাকে সাহায্য করব? তুই ছুরিটা চালিয়ে দি। রাকিব ছুরিটা নুসরাতের গলায় যত কাছে নিচ্ছে তত তার ঘামের পরিমাণ বেড়ে যাচ্ছে। হিমেল বাতাসে পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু রাকিবকে যেন কেউ অন্ধকার রুমে আটকিয়ে দিয়ে চলে গেছে। তাকে দেখে এটা মনে হচ্ছে ছুরির ধারালো অংশটা নুসরাতের গলায় স্পর্শ করেছে। সেটা বেশি ধারালো, যার কারণে হালকা স্পর্শ করাতেই নরম চামড়া থেকে রক্ত বের হয়ে শুরু হয়েছে। রাকিবের চোখের ফোকাসটা আগন্তুকটার ওপর, হাতটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এবার বেশি দূর গতিতে রাকিব ছুরিটা নুসরাতের গলায় চালাবে, তখনই একটা বিদঘুটের শব্দ হয়। শব্দটা অগন্তুকের পিস্তল থেকে 2টা গুলি বের হওয়ার শব্দ। অতি দ্রুত গতিতে অগন্তুক গুলিটা চালায়। গুলিটা বের হওয়ার শব্দে আশেপাশে গাছে বসে থাকা পাখিগুলো উঠে যায় আকাশ পানে। 2টা বুলেটই দিয়ে রাকিবের কপালে লাগে। পিছনের দিকে চিত হয়ে পড়ে যায় রাকিব। চোখ জোড়া এখনো খোলা। সে সোজা হয়ে বসতে চাইলো, কিন্তু তা আমরা পারলো না। প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করেছে রাকিবের ভিতর। তার শ্বাস ভারী হয়ে আসছে। মুখটা হা করে কি যেন বলতে চাইলো সে, আওয়াজ থেমে গেছে। মুখটা বন্ধ হয়ে এলো, চোখ যারা এখনো খোলা, দৃষ্টিটা আকাশের দিকে। রাকিবের প্রাণ পাখি এখন আকাশের দিকে। আগন্তুকটা নুসরাতকে হাতের ইশারায় আসতে বলে। নুসরাত বাধ্য মেয়ের মতো করে আগন্তুকের পিছনে পিছনে যেতে থাকে। আপনি আমার অনেক বড় উপকার করছেন। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেব সেটা বুঝতে পারছি না। আপনার জন্য আজ আমি বেঁচে গেছি, আমার সতীত্বটা বেঁচে গেছে। আমি আপনার প্রতি চির কৃতজ্ঞতা স্বীকার করছি। হঠাৎ পিছন থেকে নুসরাতের এমন কথা শুনে আগন্তুকটা পিছনে তাকিয়ে শব্দ করে হেসে বলে, কর্তব্য পালনের মধ্যেই মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিচয় প্রকাশ পায়। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যে কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বজগতের কিছু দায় দায়িত্ব সম্পাদনের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যতদিন পৃথিবীতে অবস্থান করবে ততদিন তাকে কর্তব্য পালন করতে হবে। কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নাই। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, যদি আরেকটা উপকার করে দিতেন। জি অবশ্যই বলেন, আর কি উপকার করতে পারি আপনার জন্য? আসলে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম। রাস্তা ফুল করে অন্য রাস্তায় চলে আসি আমি। তখনই সেই ছেলেগুলো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে আসে। আপনি যদি আমাকে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। আগন্তুকটা নুসরাতকে নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা পাশ দিয়ে চলে গেছে হাওর। এমন নিশিরাতে 2টা যুবক যুবতী একই বাইকে বসে আছে। কিছুক্ষণ আগেই তাদের দেখা, কিন্তু এখন মনে হচ্ছে তারা দুজন দুজনকে কত আগে থেকে চেনে। সকাল 8টা, রাফির ঘুম ভাঙে। কাল রাতে ভালো করে ঘুমাতে পারেনি রাফি। এখন সকাল সকালই টনি এসে রাফির ঘুমটা ভাঙিয়ে দেয়। বাসাটা অনেক পুরনো, কিন্তু ভিতর দেখলে মনে হয় না বাড়িটা এত পুরনো। দোতলা এই বাসাতে রাফি, টনি আর কিছু কাজের লোক থাকে। নাস্তা করার জন্য রাফি নিচে এসে দেখে টনি আর কাজের লোকগুলো টেবিলে খাবার সাজিয়ে বসে দাঁড়িয়ে আছে। এটা তাদের প্রতিদিনের নিয়ম। রাফিকে সম্মান দেখানোর জন্য সবাই প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকে। রাফি মুচকিসে চেয়ারটা টান দিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রাফি লক্ষ্য করে যে টনি এক মনে চেয়ে আছে তার দিকে, আর কোনো কিছু বলার অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পেরে রাফি নিজে থেকে বলে, কি রে টনি, আমার দিকে এরকম করে চেয়ে আসিস কেন? মনে হচ্ছে কিছু বলতে চাস আমাকে? আসলে ভাই, আপনি তো জানেন আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার অনুমতি ছাড়া কি আমি আপনাকে বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। বলে ফেল, কি বলবি, তবে যেটাই বলিস না কেন
সেটা যেন খারাপ কিছু না হয়। ভাই, আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ছদ্মবেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, এটার কি দরকার ছিল? আপনি অযথা কষ্ট করবেন কেন? আমি না হয় ছদ্মবেশ নিয়েই ভর্তি হই। রাফি কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা আগে থেকেই সাজানো হয়ে থাকে। আমি চাই না আমার আসল পরিচয় কেউ জানুক, তাই ছদ্মবেশ নিয়ে আজই ভার্সিটিতে যাব। তুই সবকিছুর ব্যবস্থা কর। রাফির খাওয়া প্রায় শেষ। টেবিলের থেকে উঠে দাঁড়ায় সে। সামনে সোফার উপরে থাকা সিগারেট প্যাকেট আর লাইটার নিয়ে উপরে উঠতে উঠতে সিগারেট জ্বালায়। সিগারেটটা নিয়ে তার রুমের বেলকুনিতে এসে দাঁড়ায়। এখন থেকে শহরটা প্রায় বেশ ভালোই বোঝা যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে মিলিয়ে দেয় আকাশ পানে। আজ যেন রোদ্রের তাপটা একটু বেশি। ভোর থেকেই সূর্যটা একটু বেশি চেতে আসে। সেই রোদ্দুরে ঝকমক কিরণের অসহ্যকর তাপে রাফির শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সেই ঘামন্ত শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে রাফি। গুটি গুটি পায়ে গেট দিয়ে প্রবেশ করে ভার্সিটির নতুন একটা ছেলে, যার নাম রাফি। পরনে তার সাদা কালারের ফুল হাতা একটা শার্ট, বুকের বোতামটা লাগানো চকলেট কালারের ঢিলে ঢালে একটা প্যান্ট, পায়ে একজোড়া কম দামি চটি, চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, মাথা ভর্তি লম্বা লম্বা কালো চুল পাশ দিয়ে কাটিং করে সিঁতি কাটা, মুখটা শ্যামলা বর্ণের উজ্জ্বল। চশমা পড়ার কারণে রাফিকে কেমন যেন বোকা বোকা লাগছে। কম বেশি অনেক স্টুডেন্ট নতুন এই ছেলেটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কে এই ছেলে। বছরের মধ্যের দিকে এসেছে ভার্সিটিতে, আর আগে কখনো এমন বোকা ছেলে ক্যাম্পাসে আবির্ভাব হয়নি। সবার কাছে রাফির হাস্যকর মনে হচ্ছে। রাফি আশেপাশে তাকিয়ে ভার্সিটির বিশাল মাঠটা জোরে রয়েছে সবুজ রঙের সমাবেশ। মাঠের কোথাও কোথাও বসে আছে কিছু যুবক যুবতী, যারা নিজেদের প্রেম আলাপ নিয়ে ব্যস্ত, আর কিছু স্টুডেন্ট তাদের অহেতুক কথোপকথন নিয়ে ব্যস্ত। এই শহরের সবারই ব্যস্ততা বিরাজমান। কেউ ক্ষুধার তাড়নায় কাজের সন্ধানে ঘুরে বেড়ায় ব্যস্ত শহরে। এক মুঠো ভাতের আশায় অপেক্ষা প্রহর গুনতে হয় তাদের। কিন্তু এই শহর কি দেয় তাদের শূন্য হাতে ফিরিয়ে? দেয় তাদের যাদের ঝুড়ি ঝুড়ি টাকা আছে, ক্ষমতা আছে, সবাই তার পিছনেই পড়ে আছে। রাফি আরেকটু সামনে এগিয়ে যায়। কিছু ছেলে বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট ফুঁকছে, আর সামনে দিয়ে যে মেয়েগুলো যাচ্ছে সবার মুখের উপর ভিতর থেকে ছাড়া সে বিষাক্তগুলো নিক্ষেপ করছে। রাফি তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই বাইকের উপর বসা আরাফ নামের ছেলেটা রাফিকে ডাক দেয়। রাফি পিছন ফিরে দাঁতগুলো বের করে বোকার মতো একটা হাসি দিয়ে ছেলেগুলোর সামনে যেয়ে দাঁড়ায়। ছেলেগুলো রাফির দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে বলে, কি রে, কি নাম তোর? রাফু না, রাফি আমার নাম। রাফি নামটা ঠিক আছে, কিন্তু রাফু উচ্চারণ করিস কেন? রাফু ভাইকে চিনিস তুই? না 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 না, আমি কোনো রাফু ভাইকে চিনি না। কে রাফু ভাই? তুই এমন করে আটকে কথা বলছিস কেন? মনে হয় রাফু ভাইয়ের নাম শুনে ভয় পেয়ে গেছিস। এই শহরে এমন কেউ নেই যে রাফু ভাইকে চেনে না। ছোট থেকে বড় সবার জন্য রাফু নামটা আতঙ্কের প্রতীক। ভাই, আমি সত্যি কখনো রাফু নামের কাউকে চিনি না। যদি আপনি দয়া করে আমাকে রাফু ভাইয়ের একটা ছবি দেখাইতেন, তাহলে ভালো করে চিনতে পারতাম। এই দেখ সবাই কি বলে এই ছেলে, সে নাকি রাফু ভাইকে দেখবে। শালা, রাফু ভাইকে চিনতে ছবির দরকার পড়ে না, তার নামটাই যথেষ্ট। আর তুই বলছিস রাফু ভাইকে দেখবি? ভাই, আপনিও কি রাফু ভাইকে দেখেন নাই? মাদারের বাচ্চা, কতক্ষণ ধরে বলবো রাফু ভাইকে কেউ কখনো নিজের চোখে দেখেনি। উনি এমন একজন লোক যার সামনে 100 জন মানুষ মারা কোনো ব্যাপার না। তার কথায় এমপি মন্ত্রী সবাই উঠে বসে। আচ্ছা, রাফু ভাই যদি আপনার সামনে আসে, তখন আপনি কি তাকে চিনতে পারবেন? এমন বোকা বোকা প্রশ্ন করিস কেন? রাফু ভাই আমাদের সামনে অহেতুক আসবে কেন? আর আসলেও আমি চিনতে পারবো। তার ভয়ঙ্কর আগমন, পরনে থাকে কালো রক্সের ড্রেস, মুখে ভূতের মাস্ক মধ্যে দিয়ে কাটা, যেটা দিয়ে ভাই সিগারেট টানে। আরাফের কথা শুনে রাফি মুচকি হেসে বলে, ভাই, বর্ণনা শুনে মনে হলো উনি ভয়ঙ্কর একটা মানুষ। আর আমার মনে হয় রাফু ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেছে, সেটাও আবার অনেক কাছ থেকে, কিন্তু আপনার অজান্তেই হয়ে গেছে। তুই যে বড় একটা বোকা সেটার প্রমাণ দিয়ে দিলি। রাফু ভাই আমার সামনে এসেছে আর আমি নিজেই জানি না। তুই সেটা ভালো জানিস। এই রিফাত, একটা সিগারেট জ্বালিয়ে রাফির কাছে দে তো। ভাই, আমি তো সিগারেট খাই না, আমার কাছে সিগারেটের ধোঁয়াগুলো সহ্য হয় না। রাফির এমন কথা শুনে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে থাকে, যার কারণে আশেপাশের অনেক স্টুডেন্টের ফোকাস রাফিদের দিকে। রিফাত পকেট থেকে একটা সিগারেট প্যাকেট আর একটা লাইটার বের করে সিগারেটের আগুন জ্বালায়। ডান হাত দিয়ে সাবধানে সিগারেটটার রাফির ঠোঁটের কাছে নিয়ে আসে। এটা দেখে রাফি পিছাতে থাকে। সিয়াম নামের ছেলেটা পিছন থেকে রাফিকে আটকে দেয়। রিফাত জোর করে রাফির ঠোঁট সিগারেটটা লাগিয়ে দেয়।
অসাবধানতার কারণে জ্বলন্ত সিগারেটটা রাফির গোলাপি নরম ঠোঁটে লেগে হালকা পুড়ে যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো রাফির মুখের ভিতরে যাওয়ার জন্য সে জোরে জোরে কাশতে থাকে। আশেপাশে কেউ আরাফতের বাধা দিতে আসছে না, সবাই দূরে দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। রাফি নিজেও কল্পনা করতে পারছে না যে আজকের ভার্সিটির প্রথম দিনই তাকে এমন হেনস্থ হতে হবে। রাফি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই দেখি অনেক বোকা, ভার্সিটিতে পড়ে কোনো সিগারেট আনতে পারিস না? তোকে ভার্সিটিতে নতুন দেখছি, কোন ইয়ারে পড়িস? রাফি মাথাটা নিচু করেই আস্তে আস্তে জবাব দেয়, ভাইয়া আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি। তুই তো তাহলে আমাদের সবার জুনিয়র, এখন থেকে প্রতিদিন আমার সাথে দেখা হলে সালাম দিবি। আর তুই হয়তো আমার পরিচয় ভালো করে জানিস না, কিছুদিন নিয়মিত ভার্সিটিতে থাক, তাহলে এমনিতেই বসে যাবি আমি কে। রাফি মাথাটা নাড়ায়, যার মানে সে তাদের সম্মান করবে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, যেখানে ভালো মানুষের আনাগোনা বেশি সেখানে খারাপ লোক কিছু থাকবেই। জীবনটাকে প্রায় খুব একঘেয়ে লাগে। কখনো কি এমনটা মনে হয়েছে যে আপনি নিজেকেই নষ্ট করছেন নিজের জীবনটা? কিংবা মাঝে মাঝে বিষণ্ণতা, নিজের জীবনের প্রতি বিরক্তি চলে আসে? এমন পরিস্থিতি প্রায় প্রতিটি মানুষের জীবনেই আসে। মাঝে মাঝেই সব কিছুকে খুব অর্থহীন মনে হয়। নিজের জীবনটাকে বদলে ফেলা যায় নিজেই। নিজের জীবনটাকে বদলে দিয়ে নতুনভাবে জীবনের অর্থ খুঁজে নিতে হয় নিজেকে। কিছু প্রশ্ন, কি অবাক বিষয়! অবাক হলেও সত্যি যে নিজেকে কিছু বিশেষ প্রশ্ন করে নিজেকে মনে মনে উত্তর পাওয়া যায়। নিজের মনের কাছে এই প্রশ্নগুলো করলেই সত্যি জীবনটাকে বদলে যাবে এবং জীবনটাকে অনেক বেশি অর্থবহ মনে হবে। রাফি তার নিজের জীবন থেকে অনেক কিছু শিখেছে আজ। এটা তার নতুন একটা অনুভূতির সৃষ্টি। শোষিতরা শোষিতদের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। রাফি নিজের পরিচয় গোপন রেখে আজ তা বুঝতে পারছে। রাফি নিজের শত্রুকে খুব কাছ থেকে জানে। সে এটা সবসময় চিন্তা করে শত্রুকে ক্ষমা করে দাও, কারণ তুমি বড় মনের মানুষ তাই নয়, কারণ শত্রুদের নিয়ে ভাববে। তুমি এতটা পিছিয়ে পড়া মানুষ তো নও। রাফি ক্লাসের দিকে রওনা দেয়। দ্বিতীয় বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টটা বেশ সুন্দর আর বড়। এখানেও ক্লাসে কোনো শিক্ষক প্রবেশ করেনি। রাফি ক্লাসে প্রবেশ করে সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে সবাই বুঝে গেছে রাফি নামের এই বোকা ছেলেটা এই ক্লাসেরই স্টুডেন্ট। রাফি বুঝতে পারছে না কোথায় যেয়ে বসবে, কারণ কম বেশি সবাই ধনী পরিবারের সন্তান। রাফি যে একটা ছেলের পাশে বসে। এই ছেলে রাফি না, কি যেন নাম তোমার? তুমি আমার পাশে এসে বসছো কেন? পিছনে তো আরও সিট আছে, ওইগুলো যেয়ে বসো। ভাইয়া আমি আপনার পাশে বসলে কি সমস্যা হয়? আর সামনে সিট থাকতে আমি পিছনে যেয়ে বসবো কেন? তুমি দেখছি অনেক বোকা, কিছু বোঝো না। আর তোমাকে দেখে বোকা বোকাই মনে হয়। তুমি আমার পাশে বসলে আমাকেও বোকা বোকা লাগবে। তোমার সাথে আমার কি যায় দেখো একবার। ভাইয়া আমি তো নতুন, আপনার পাশেই বসি। বসতে পারো, একটা শর্তে। তুমি আরও দূরে যেয়ে বসো, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। রাফি মাথা নাড়ায়। সে বসে বসে চিন্তা করছে পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারো থাকে না। জীবন তো বহমান নদী, থেমে থাকে না। অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না। আশাগুলো পরে থাকে, শুধু স্মৃতি হয়। জীবনের অনেক কিছু যায় হারিয়ে। রাফি তার অতীত নিয়ে বেশ গম্ভীরভাবে চিন্তা করে। জীবন আসে, জীবন ভাসে অজানা স্রোতে, তবুও জীবন এগিয়ে চলে আশার লক্ষ্য পথে। রাফি তার অতীতকে নিয়ে ভাবে, কিন্তু ভবিষ্যৎকে ঠিকই সুন্দর করার চিন্তা করে। জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে, যেটা রাফি পিছনের দিনগুলোতে ফেস করেনি। এখন তার সামনে সেই ভয়ঙ্কর অতীত ভেসে ওঠে। রাফি এগুলো চিন্তা করেছিল তখনই ক্লাসের দরজায় কড়া নাড়ে সাইফুল স্যার। খুব সাহিত্য প্রেমিক তিনি, পড়ান কম, কিন্তু সাহিত্য গল্প বলেন বেশি। স্যারের পরনে একটা ফোল হাতার সাদা কালারের শার্ট, কালো প্যান্ট, চোখে পাওয়ারের চশমা, ক্লিন শেভ করা মুখ, কিন্তু নাকের নিচে বড় বড় হেঁস কাটা গোপের জন্য তাকে বেশ মানিয়েছে। সাইফুল স্যার চেয়ার টেনে বসে পড়ে। তিনি কিছু একটা ভেবে বলে, আজ তোমাদের সাথে আমি একটা নতুন গল্প শোনাবো, সবাই প্রস্তুত হও। সকল স্টুডেন্ট নিজের গুছিয়ে স্যারের দিকে মন দেয়। রাফিও তাদের মধ্যে একজন। স্যার এবার বলতে শুরু করে। কথাগুলো বলে থামে সাইফুল স্যার। ওনাকে দেখে মনে হচ্ছে বেশ হাঁপিয়ে উঠেছে। বয়স বেড়েছে, এখন বেশি কথা বললে নিজের কাছেও কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে। সবার দিকে চেয়ে দেখে সব স্টুডেন্ট ওনার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার মুচকি হেসে বলল, গল্পটা এখনো শেষ হয়নি। আজ আমি হাঁপিয়ে উঠেছি, কালকে পরেরটুকুই বলবো। কথাটা বলে তিনি আর থামেন না, বেরিয়ে যায় নিজের গন্তব্যে।
সকাল থেকে ছিল সূর্যের প্রচণ্ড তেজ। দুপুরবেলা মাটিতে পা ফেলা যাচ্ছিল না, বাইরে তাকালে যেন চোখ ঝলসে যেতে চাইছিল। বিকেলের দিকে আকাশের হালকা কালো মেঘ জমতে শুরু করলো। সবাই বলাবলি করতে লাগলো এবার বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টির জন্য প্রতীক্ষার অবসান আর হয় না। আবার আকাশ থেকে সরেও যায় না মেঘ। কি হবে বৃষ্টি, কি হবে? রাত বাজে 10টা, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রিমঝিম রিমঝিম বৃষ্টির একটানা শব্দে মনে আচ্ছন্ন হয়ে যায়। গাছের শাখায় বাতাসের ঝাপটা কানে বাজে। রাফি কালো কালারের রেন কোটটা পরে বাইকের চাবিটা হাতে নেয়। 2 কদম এগিয়ে সামনের দিকে গেলে টনির সাথে দেখা হয় রাফির। টনি কালো কালারের একটা রেনকোট পরে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে কারো অপেক্ষা করছিল দাঁড়িয়ে। রাফি ছোট ছোট চোখ করে টনির দিকে তাকিয়ে বলে, টনি, এখানে রেনকোট পরে দাঁড়িয়ে আছিস কেন? মনে হয় কারোর জন্য অপেক্ষা করছিলি। ভাই, আজকের রাতের মিশনের জন্য রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছি, চলে আসেন ভাই। আজকে আমি একাই মিশনে বের হব, কাউকে আশা লাগবে না। রেনকোটটা খুলে রেস্ট কর। ভাই, অন্তত পক্ষে আপনার সাথেই যাই। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে? রাফি তার বাম হাতটা হালকা উঁচু করে বলে, টনি, আমি বেশি কথা পছন্দ করি না। আমি জানি আমার কিছু হবে না, তবে শিয়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো। রাফি কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়। টনিকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে ব্ল্যাক কালারের বাইকে যেয়ে বসে রাফি। গন্তব্য এখন শহরের কিছু বিশৃঙ্খল সৃষ্টিকারী লোকের উদ্দেশ্যে। ওসমান শরীফ রাব্বি ঢাকার টপ মাফিয়া সালমানের অতি কাছের লোক। যত ধরনের মামলা আছে সবগুলো ওদের নামে করা, কিন্তু সালমানের ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারে না। প্রতিদিন ওরা 3 জন মদ জুয়া খেলার জন্য পাশের বড় একটা ক্যাসিনোতে যায়। আজকে মনে হয় বেশি মদ খেয়ে ফেলেছে, তাই হেলে দুলে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে, তাই ওরা 3 জন একটু জোরে জোরে গতিতে পা চালায়। হঠাৎ তারা দেখতে পায় রাস্তার মাঝে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে কোনো এক অচেনা আজানা আগন্তুক। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা পছন্দ করে ওসমান। ওসমান একটু এগিয়ে যায় আগন্তুকের দিকে। ওসমানের শরীরটা কাক বেজা, মুখে কালো কালারের স্টাইল করা দাড়ি থেকে টুকটুক করে পানি ঝরছে। বৃষ্টির পানির জন্য সবার নেশা কেটে গেছে। ওসমান আগন্তুকের কাছে চলে এসেছে। আগন্তুকটার পরনে কালো কালারের রেনকোট, মুখে ভূতের কাটা মাস্ক, যেই অংশ দিয়ে সেই নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। আজকে এই ব্যস্ত শহরটা কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। কোথাও কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। হয়তো বৃষ্টির আমেজ থাকার জন্য সবাই ঘরে অবস্থান করছে। দূর থেকেই ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো দিচ্ছে। পিচ ঢালা রাস্তাটা আজ বৃষ্টির পানিতে বিদঘুটে কালো আকারে ধারণ করেছে। আগন্তুকের হাতে থাকা সিগারেটটা শেষ হয়ে গেছে। সিগারেটের না পুড়ে অংশটুকু ভেজা রাস্তার উপর ফেলে দেয়। রেনকোটের পকেট থেকে আরেকটা সিগারেট আর লাইটার বের করে সিগারেটে আগুন ধরাবে, তখনই ওসমান তার ডান হাত দিয়ে আগন্তুকের হাত থেকে সিগারেটের আর লাইটারটা কেড়ে নেয়। আগন্তুকটা কিছু বলে না, শব্দ করে একটা হাসি দেয়। এমন হাসির শব্দ শুনে পিছন থেকে শরীফ আর রাব্বি ওসমান থেকে কিছু দূরত্বে অবস্থান করে। ওসমান বেশ গম্ভীর গলায় আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই বৃষ্টির অন্ধকার রাতে তুই রাস্তার মাঝে বাইক থামিয়ে বসে বসে সিগারেট ফুঁকছিস কেন? আগন্তুক কিছু বলে না, আবার একটা বিদঘুটে হাসি দেয়। এটা থেকে পিছন থেকে শরীফ উচ্চ কণ্ঠে বলে ওঠে, কি রে, তুই এমন করে হাসছিস কেন? কে তুই? আর এখানে স্থির হয়ে বসে আছিস কেন? আগন্তুকটা এবার মুখ খুলল। আমি কি সেটা আমি নিজেও জানি না, তবে নিজের পরিচয় নিজে দিতে কেমন যেন লাগে, তাই নিজের নাম আর পরিচয়টা ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে। আমি এখানে বসে আছি কয়েকটা মেহমানের অপেক্ষায়। এত রাতে কোন মেহমানরা আসবে যার জন্য তুই রাস্তার মাঝে পথ আটকে এভাবে বসে থাকবি? আমার মেহমান তো চলে এসেছে, কিন্তু কিভাবে তাদের অ্যাপয়েন্ট করব তা বুঝতে পারছে না। সবাই আশেপাশে পিছনে সামনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ওসমান রেগে বলে, কোথায় তোর মেহমান? আমরা দেখছি না কেন? মজা করছিস আমাদের সাথে? জানিস আমরা কে? মেহমান নিজে যদি বলে মেহমান কোথায়, তাহলে এতে আমার কি করার আছে? আর আমি তাদের সাথে মজা করতে যাব কেন? তোরা কি আমার বন্ধু লাগিস? ভাই, তোরা কার লোক সেটা না বললেও আমি জানবো কি করে? আমরা সালমান ভাইয়ের কাছের লোক। ওসমানের কথা শুনে অগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে, যেমন মনে হচ্ছে ওসমান কোনো বড় ধরনের হাসির কথা বলেছে। সবার ভিতরে একটা রাগ সৃষ্টি হচ্ছে অগন্তুকের প্রতি। যেখানে সবাই সালমান এর কথাই শুনলে খারাপ অবস্থা হয়ে যায়, সেখানে অচেনা একটা আগন্তুক সালমান ভাইয়ের কথা শুনে মজা নিচ্ছে। আগন্তুকের হাসি যেন ওসমানের সহ্য হয় না, তাই সে রেগে বলে,
এই, তুই এভাবে হাসছিস কেন? আমি কি কোনো মজার কথা বলছি? তুই কোনো মজার কথা বলিসনি, তবে গুরুত্বপূর্ণ কথার সময় হাসি আমার একটু বেশি পাই। সবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাসতে নেই। হয়তো সেই লোকটা তার মতো সাইকো না। সাইকো শব্দটা ছোট, কিন্তু একটা মানুষ এই শব্দের জন্য অনেক কিছু থেকে পিছিয়ে যায়। আমি নিজেও জানি না যে আমি একটা সাইকো, তবে মাস্তানির ব্যাপারে আমি খুব সতর্ক থাকি। দেখ, অনেক রাত হয়েছে। আমি বুঝতে পারছি তোর কোনো মেহমান আসবে না। তুই আজকে মনে হয় বেশি খেয়ে ফেলেছিস, তাই আবল তাবল বকছিস। বাসায় যা, এমনিতেই ঠিক হয়ে যাবে। বস, আমি মদ খেলেও নেশা আমায় ধরতে পারে না। আমার ভিতর পুরোপুরি নেশা দিয়ে ডুবে আছে। আমার মেহমান চলে এসেছে, কিন্তু তাদের আপ্যায়নটা কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। সেই কখন থেকে শুনছি মেহমান চলে এসেছে, কিন্তু কোথায় তোর মেহমান? আমাদের সামনে আসতে বল, আমরা তার আপ্যায়ন করব। আজকের সবচেয়ে বড় মেহমান তো তোরা সবাই, কিন্তু তাদের আপ্যায়ন যে কিভাবে করব। তুই যে একটা পাগল সেটা আমি বুঝে গেছি। রাস্তার মাঝে থেকে বাইকটা সরা তাড়াতাড়ি। আমরা যাব, নয়তো তিনজন মিলে তোকে এখানে মেরে চলে যাব। কেউ জানতেও পারবে না। তোদের জন্য কখন থেকে বাইকের উপর বসে বসে অপেক্ষা করছি, কিন্তু তোদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না। অ্যাকশন শুরু করি তাহলে। আগন্তুক কথাটা বলে রেইনকোটের পিছন থেকে একটা পিস্তল বের করে শক করে একটা গুলি করে। বুলেটটা যে সোজা ওসমানের কপাল বরাবর লাগে। কেমন যেন পরিবেশটা থমথমে অবস্থা ধারণ করেছে। ওসমানের নিথর দেহটা পিস্তলা ভেজা রাস্তার উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ কথার মাঝে আগন্তুকটা এইভাবে গুলি চালাবে কেউ ভাবতেও পারেনি। আগন্তুকটা পিস্তলটা আবারও রিলোড দিয়ে নেয়। পিস্তলটা সোজা রাব্বির দিকে তাক করে। শুধু ট্রিগারে চাপ দেওয়ার বাকি আছে। আগন্তুক হাতের দ্বিতীয় সাইডের আঙুলটা দিয়ে হালকা করে ট্রিগারে শুয়ে দেয়। রাব্বির গলা শুকিয়ে গেছে। মনে হয় এখন কেউ 10 লিটার পানি দিলেও সেটাও সে শেষ করে দিবে। ট্রিগারে হালকা করে একটা চাপ আর পৃথিবীর থেকে রাব্বির নামটা মুছে যাবে। সত্যি সত্যি জানো, এইবার আগন্তুক তার পিস্তলের ট্রিগারে জোরে চাপ দিয়ে দিল। 78 সেলসিয়াস তাপমাত্রার গরম বুলেটটা যে রাব্বির গলায় লাগে। ডান হাত দিয়ে গলায় চেপে বাসার বৃথা চেষ্টা করে রাব্বির তার নিথর দেহটাও পিস্তলা ভেজা রাস্তায় পড়ে যায়। ওসমান আর রাব্বির এমন করুণ অবস্থা দেখে শরীফ ভয়ে ভয়ে পিছন থেকে তার পিস্তলটা আগন্তুকের দিকে তাক করে ধরে রাখে। আগন্তুক সরু চোখে শরীফের দিকে চায়। শরীফ ছেলেটা অল্প বয়সেরই 23-24 হবে হয়তো। কালো রঙের শরীর, তার মুখে হালকা হালকা দাড়ি দেখা যাচ্ছে। শরীফের হাত কাঁপছে, তো বসে আগন্তুকের দিকে গানটা ধরে আছে। আগন্তুক মাটি থেকে লাইট একটা উঠিয়ে প্যাকেট থেকে বের করে জ্বালায়। সোজা যেয়ে বাইকের উপর হেলান দিয়ে বসে। সিগারেট জোরে 2টা টান দিয়ে শরীফের উদ্দেশ্য করে বলে, কি ভয় পেয়েছি এগুলো দেখি? ভয় পাওয়ার কিছু নেই, তোকে মারবো না আমি, কিন্তু সেটা একটা সত্যি। যদি তুই আমাকে কিছু তথ্য দিতে পারিস তাহলে আমি তোকে এখনই ছেড়ে দিব। শরীফ মনে হয় কিছুটা নিশ্চিন্তে হয়েছে, তাই সে হাত দিয়ে পিস্তলটা নামিয়ে নেয়। যার হাত দিয়ে মুখের ঘাম আর ছিটে ফোটা বৃষ্টির পানির ফোঁটাগুলো মুছে দেয়। এমন ঠান্ডা একটা পরিবেশ, শরীফ ভয় পেয়ে ঘেমে একাকার হয়ে গেছে। ভয় কাতর গলায় শরীফ বলতে থাকে, ভাই, কি তথ্য জানতে চান আপনি? নিরীহ মানুষকে ভয় পেতে দেখলে আমার অনেক মজা লাগে, কিন্তু আজ প্রথমে কাউকে দেখে কেমন যেন মায়া লাগছে। তুই এখন আমাকে বল, সালমানকে আমি কোথায় পাবো? ভাই, আমি কিভাবে বলবো সালমান ভাই এখন কোথায় থাকে? আমি কিছু জানি না এই বিষয়ে। ওসমান সব সময় সালমান ভাই এর থেকে বেশি থাকতো। আমি তো তেমন কিছু ভালো করে জানি না। আমাকে ছেড়ে দেন প্লিজ ভাই। ছেড়ে দিব? সেই ভুলটা আমি আর করছি না। এই রাফি বেশি কথা আর বেশি প্রশ্ন করা পছন্দ করে না। আমি নিজে নিজে সালমানকে বের করব, তবে এখন তোকে বাসি রেখে আমার ঠিক হবে না। ভালো থাকিস ওপরে। আগন্তুক তার পিস্তলটা দিয়ে সোজা একটা গুলি করে। গরম বুলেটটা যে শরীফের কপালে লাগে। কপাল ফেটে তাজা রক্ত বেরোতে থাকে। বৃষ্টির আমেজ আজকে সবটা কেমন যেন নীরব হয়ে আছে। দূর থেকে ভেসে আসছে কিছু পাতি কুকুরের বিদঘুটে ডাক। হয়তো ওরা এতক্ষণে তাজা রক্তের গন্ধ পেয়ে গেছে। বৃষ্টি থাকার জন্য আসতে পারছে না। বৃষ্টি গতিবেগ বেড়ে চলেছে। ঝিরঝিরি থেকে এখন বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে আবার জোরে জোরে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দে
কেঁপে উঠছে শহরটা। জায়গাটা আগের মতোই থাকবে, তবে কাল সকাল থেকে এই জায়গায় মানুষ ভয়ে চলাচল করবে। জীবনটা এক যুদ্ধক্ষেত্র, চড়াই উচ্চাই থাকবেই। সবকিছু পেরিয়ে গেলে তবে তো জিত আসবেই। আগন্তুক শরীফে মৃত দেহের পাশে ছোট করে লেখে কিং এর রাফু ভাই। আগন্তুক সেখানে আর এক মুহূর্ত পর্যন্ত দাঁড়ায় না। বাইকটা স্টার্ট দিয়ে অন্ধকার রজনীতে তার গভীরতায় হারিয়ে যায়। সকাল প্রায় 8টার কাছাকাছি। রাফি ঘুম থেকে উঠে নিজে এসে সোফায় বসে পড়ে। টনি চায়ের কাপটা হাতে নিয়ে রাফির সামনে থাকা টি টেবিলের উপর রাখে। গরম চা থেকে বাষ্প হয়ে নির্বিচ্ছিন্ন ধোঁয়াগুলো উঠতে থাকে। দুজনের মধ্যে এক প্রকার নীরবতা বিরাজ করছে। তখনই টনি রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। টনির কথায় রাফি হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপর রেখে ছোট ছোট করে একটা মুচকি হাসি দেয়। সামনের দেওয়ালে ফিট করা 32 ইঞ্চি টিভিটা রিমোট দিয়ে অন করে। প্রথমেই খবর চ্যানেলটা ভেসে ওঠে। একজন মহিলা খবর পড়ছে। ব্রেকিং নিউজ, আজ সকালে বনের একটা পরিত্যক্ত গোডাউনের পাশে 3টা লাশ পাওয়া যায়। পুলিশ এখনো তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের একটাই বক্তব্য, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই এই খুনটা করেছে। কিন্তু রাফু ভাই এই শহরে এসে 3জন লোক খুন করেছে, এটা কি সত্যি নাকি রাফু ভাই সেজে অন্য কেউ এই খুনগুলো করেছে? সবাই এখন জনগণের কাছে অপুষ্ট আর পুলিশের কাছে ধোঁয়াশা। এখন এই পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টনি অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। টনির কাছেও কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে সবকিছু। রাফি চায়ের কাপে তার গোলাপি রঙের ঠোঁটটা লাগিয়ে আর একটু চুমুক দেয়। টনির দিকে তাকায়। ছেলেটা রাফির জন্য অনেক চিন্তা করে। এতদিনে টনির প্রতি রাফির পূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে। টনির এরকম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকা দিকে রাফি মুচকি হেসে বলে, সালমানের খবর এখনো পাইনি। তবে আমি যখন এই শহরে এসেছি তখন তো সালমানকে মারা আমার জন্য কোনো ব্যাপার না। ভাই, টিভিতে যে দেখলাম আজ সকালে 3টা লাশ পাওয়া গেছে। খুনগুলো কি রাফু ভাই আপনি করেছেন নাকি অন্য কেউ করেছে? কালকের রাতের মিশনটা আমি একাই শেষ করছি। তবে মিশনে কাকে কাকে মেরেছি সেটা তোর কাছে ধোঁয়াশা হয়ে থাকলো। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। টনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। টনি বসে বসে ভাবছে, রাফু ভাই কি সত্যি কালকে রাতের মিশনে সেই 3টা ছেলেকে মেরেছে নাকি তার নামধারী অন্য কেউ? চিন্তা চেতনা করতে করতে হয়তো উত্তরটা টনির কাছে বের হয়ে আসবে। করতে চায় না। শেষের দিকের ছোট একটা বেঞ্চে যে বসেছে। বেঞ্চটা জানালার পাশেই, যার কারণে বাইরে কি হচ্ছে সব কিছু স্পষ্টভাবে দেখা যাবে। রাফি জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। আকাশ আজকে সূর্যের তাপটা অনেক বেশি। কালকে বিকালে সেই অন্ধকার ভাবটা এখন কেটে গিয়ে নীল আর সাদা রং ধারণ করেছে। এই শহরে সবাই নিজের কাজে নিজেই ব্যস্ত। কেউ নিজের পরিবার চালাতে বেরিয়েছে কাজের উদ্দেশ্যে, আর কিছু ধনী ব্যক্তি অফিসের জন্য বিশাল বিশাল গাড়িতে চড়ে বসে আছে। রাফি এগুলো চিন্তা করছিল, তখনই ক্লাসে সাইফুল স্যার প্রবেশ করে। আজকে স্যারের মুখে তেমন কোনো হাসি উজ্জ্বল নেই। কেমন জানি উস্কু খুস্কু দেখা যাচ্ছে। মনে হয় কালকে রাতে ভালো মতো ঘুম হয়নি তার। সবাই লক্ষ্য করেছে বিষয়টা। রাফি নিজেও বুঝতে পারছে না কি এমন হলো এক রাতে যার কারণে স্যারের রাতের ঘুম হারাম হয়েছে। সাইফুল স্যার নিজের স্বাভাবিক করে ঠোঁটের কোণে একটা হাসির ঝলক রেখে সবের উদ্দেশ্য করে বলে, আজকে সেই গল্পের বাকি অংশটুকু শুনবে? সবাই নিজেকে স্বাভাবিক করে বসে পড়ো। অন্যদিনের মতো আজকে স্যারের কথায় কোনো অনুভূতি হচ্ছে না। সাইফুল স্যার তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, কিন্তু কি হলো আজ কেউ বুঝতে পারছে না। স্যার ছোট একটা কাশি দিয়ে বাকি গল্পের অংশটুকু বলতে থাকে। কথাগুলো বলে থামে স্যার। আজকে ওনার কথায় তেমন কোনো রসের গন্ধ আসছে না। স্যার চোখের চশমাটা ঠিক করে পিছনের দিকে তাকায়, দেখে একটা ছেলে, নামটা সাইফুল স্যারের অজানা। ছেলেটার পরনে দামি একটা সাদা কালোরের শার্ট, বুকের বোতামটা লাগানো, চোখ মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা। ছেলেটার মুখ মধ্যে রয়েছে অজস্র মায়া। ছেলেটার কেউ নয়, সেই রাফি। সাইফুল স্যারের হাতের ইশারায় রাফিকে দাঁড়াতে বলে। রাফি দাঁত বের করে একটা হাসি দিয়ে স্যারকে বলে, কিছু বলার জন্যই তো দাঁড় করিয়েছি। তোমাকে নতুন দেখছি এই ক্লাসে। তার নাম কি তোমার? আমার নাম রাফি হাসান। রাফি। নামটা তো বেশ সুন্দর, কিন্তু তুমি শার্টের বুকের বোতাম লাগিয়ে রেখেছো কেন? গরম লাগছে না? গরম লাগবে কেন? আমি তো মোটা মানুষ না যে আমার গরম লাগবে। রাফির এমন বোকা বোকা উত্তর শুনে স্যার চুপ হয়ে যায়। রাফি ছেলেটা ভার্সিটিতে বেশ হাসি খুশি থাকে, কিন্তু বোকা বলে কেউ রাফির সাথে মিশতে চায় না। রাফি ক্লাস থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যায়। কিছু মেয়ে যেখানে বসে বসে আড্ডা দিচ্ছে, হয়তো তাদের গুরুত্বপূর্ণ কথোপকথন। রাফি এগুলো শুনতে চায় না, তাই সে গাছতলায় বসার জন্য পা বাড়ায়। তখন কেউ পিছন থেকে মেইলি কণ্ঠে রাফিকে উদ্দেশ্য করে ডাক দেয়। কণ্ঠটা রাফির কাছে
কেমন যেন পরিচিতি পরিচিতি মনে হচ্ছে, যেন আগেও কোথাও শুনেছে সে। রাফি পিছন ফিরে তাকায়, 6জন মেয়ে শহীদ মিনারে বসে আছে। রাফি পিছনে ফিরলে মেয়েগুলোর মধ্যে থেকে একটা মেয়ে হাতের ইশারায় ডাকে। রাফি হালকা অবাক হয় মেয়েটাকে দেখে, কারণ কোনো এক রাতে মেয়েটি বিপদে পড়েছিল আর রাফি তাকে বাঁচিয়েছে। অন্ধকার রজনীতে মেয়েটির মুখ রাফির কাছে অস্পষ্ট ছিল, কিন্তু আজকের মেয়েটার কণ্ঠ আর সেই রাতের মেয়েটার কণ্ঠ একই, চেহারাও অনেকটা মিল। রাফি মেয়েগুলোর কাছে এসে দাঁড়ায়, পরিষ্কার মাঝারি আকারের দাঁতগুলো বের করে বড় করে একটা হাসি দেয়। মেয়েগুলোর মধ্যে থেকে নুসরাত নামের মেয়েটি রাফিকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, তুমি এমন বোকার মতো করে হাসতেছো কেন? আমাদের সামনে কি লজ্জা করছে? রাফির কণ্ঠটা নুসরাতের কাছে কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার সাথে কি আগে কখনো আমার দেখা হয়েছে? না, আপনাকে আমি আজ জীবনের প্রথম দেখেছি, আগে কখন দেখিনি। কিন্তু হঠাৎ এটা জিজ্ঞেস করলেন কেন? তোমার কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। তুমি ভার্সিটিতে নতুন নাকি? রাফি কথাটা শুনে মুচকি হাসে। রাফির কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হাতছানি দিচ্ছে। মনের ভিতর অগোছল সুপ্ত অনুভূতিগুলো ব্যস্ত হয়ে পড়েছে। অনুভূতিগুলো সাজানোর জন্য এবারের মনে হয় কোনো নারীর প্রয়োজন পড়বে, কিন্তু উদ্দেশ্যহীন এই জীবনের সাথে কে জড়াবে? কথাটা ভাবতেই রাফির মনটা খারাপ হয়ে যায়। নুসরাত খেয়াল করে হাসি খুশি থাকা ছেলেটা হঠাৎ মুখটা এমন কালো হয়ে গেল, তাই সে রাফিকে জিজ্ঞেস করে, এই রাফি, তোমার মুখে হঠাৎ এমন কালো আভা এসেছে কেন? এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিলে, এখন মন খারাপ কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে মা বাবার কথাটা অনেক মনে পড়ছে, তাই হয়তো মনটা খারাপ হয়ে গেছে। রাফি, তোমার কি মা বাবা নেই? এই পৃথিবীতে কি তুমি একা? আমি বড় একা। হ্যাঁ হ্যাঁ, আমি এই পৃথিবীতে বড় একটা অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে একজন। যখন জীবন তোমাকে কাঁদানোর একশ কারণ দেয়, জীবনকে দেখাও যে তোমার হাসির হাজার কারণ আছে। তুমি কখনো মন খারাপ করে থাকবে না, এটা তোমাকে মানায় না। তোমাকে শুধু হাসি উজ্জ্বল মুখেই মানায়। আমি চাই নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু এই শহরের কিছু চেনা বেইমানের জন্য থাকতে পারি না। সেই ভয়ঙ্কর অতীত এখন আমাকে কুকটি কুকরে খায়। বিশ্বাসঘাতকতা করা ঠিক না, তবে কিছু মানুষের সাথে বেইমানি না করে পারা যায় না। রাফি, অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে ভবিষ্যতের চিন্তা করো, এটা তোমার জন্য ভালো হবে। নুসরাতের কথাগুলো রাফির মনটাকে আবারও উৎফুল্ল করে দেয়। রাফি আশেপাশে তাকায়, দেখে ভার্সিটির প্রায় অনেক ছেলে রাফির দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে আছে। ভার্সিটির সকলের ক্রাশ হচ্ছে নুসরাত। অনেক ছেলে নুসরাতকে প্রপোজ করছে, কিন্তু সে কাউকে পাত্তাই দেয় না। ছেলেদের সাথে সে বেশি কথা বলে না, কিন্তু আজ হঠাৎ নতুন একটা বোকা ছেলের সাথে এমনভাবে হেসে কথা বলছে, কেউ এটা মানতে পারছে না। রাফি এটা বুঝতে পেরে শহীদ মিনারের চত্বর থেকে গেটের দিকে পা বাড়ায়। নুসরাত মেয়েটা সব মেয়েদের থেকে আলাদা, ধনী হওয়া সত্ত্বেও সবার সাথে অল্প সময় মিশে যায়। রাফি নুসরাতকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কথাটা কিভাবে বলবে যে সেটাই বুঝতে পারছে না রাফি। কিন্তু কে রাফিকে ভালোবাসবে? যেখানে রাফির আসল পরিচয় পেলে সবাই ভয় পেয়ে দূরে চলে যায়, তাহলে এটা জেনে কি নুসরাত রাফিকে ভালোবাসবে? জীবনটা অনেক সুন্দর, যদি কারো ভালোবাসায় এ জীবন পূর্ণতা পায়, যদি কেউ কষ্টটা ভাগ করে নিতে চায়, নিজের সকল আনন্দ সেই প্রবাসীর মাঝে বিলিয়ে দিতে চায়। রাত প্রায় 9:15। রাফি বেলকনিতে বসে একা চন্দ্র বিলাস করছে আর মনের সুখে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জেনেও মানুষ এটা খায়। এটা তার বদ অভ্যাস না, এটা তার নেশা। কিছু কিছু নেশা জীবনের সাথে এমনভাবে মিশে যায় যা ছেড়ে দেওয়া সম্ভব না। যদি ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে নিজের কাছে আর কিছুই ভালো লাগবে না। রাফির কাছেও ব্যাপারটা এমন মনে হয়। সে সিগারেট খাওয়াটা এনজয় করে, রাতের আকাশে চাঁদ দেখার মজাই আলাদা, কিন্তু একা চন্দ্রবিলাস করতে কেমন যেন অনুভূতিহীন লাগে। চন্দ্রবিলাস আর সিগারেট টানতে রাফি এমন ব্যস্ত যে টনি কখন এসে তার পাশে বসেছে সেটাও খেয়াল নেই তার। টনি হালকা করে একটা শুকনো কাশি দেয়। রাফি আকাশের দিকে তাকিয়ে দৃষ্টিটা সরিয়ে টনির দিকে তাকায়। টনি মনে হয় আজকে ক্লিন শেপ দিয়েছে, যার কারণে চাঁদের আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটার মুখটা অনেকটা মায়াবী, চোখ যা দুটো হালকা ঘোরাটে, যার কারণে তাকে আরো আকর্ষণীয় লাগে। রাফির জ্বলন্ত সিগারেটে আরেকটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়তে বলে, রাফু ভাইকে কখনো দেখেছি কেউ? কি তার চেহারা শুধু তার অস্তিত্বই বোঝা যায়, আর কিছু না। তাহলে কিভাবে চিন্তা করে পুলিশ রাফু ভাইকে ধরবে? ভাই, আমার মনে হয় কি আপনার কিছুদিন মিশনে যাওয়া বন্ধ করে দিন। শহরের অবস্থা বেশি একটা ভালো না, প্রতিটা রাস্তায় রাস্তায় পুলিশের কড়া নজরদারি চলছে।
প্রত্যেকে দেখার জন্য কাজ করছে, আমি অদৃশ্য হয়ে তা করে বেড়াচ্ছি। আর রাফু ভাই না চাইলেই তাকে দেখার ক্ষমতা কারো নেই। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তবে মনের ভিতরে একটা সংকোচ থেকে যায় আমার কাছের লোকগুলো যেন আমার সাথে বেইমানিটা না করে। ভাই, অনেক দিন ধরে একটা জিনিস জানার খুব আগ্রহ মনের ভিতর উতাল পাতাল করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বল, কি জিজ্ঞেস করবে আমাকে? তবে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না হয়। ভাই, আপনার আপন জনেরা কোথায়? কি আপনার অতীত? কে এই সালমান, যাকে মারার জন্য আপনি এত মাইন্ড গেম খেলছেন, যেখানে আপনি একটা ফোন করলে সব ঝামেলা শেষ হয়ে যায়, সেখানে আপনি নিজেই সালমানকে খুঁজে বেড়াচ্ছেন। সব কিছু আজকে আমায় খুলে বলবেন। টনির এমন প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় রাফি। টনির মুখে আজ পর্যন্ত এমন কথা শুনেনি রাফি, কিন্তু আজ হঠাৎ নতুন করে এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতেই পারছে না রাফি। যেই কালো অতীতের কথা মনে হলে রাফি নিজেকে এই পৃথিবীতে অনেক একা মনে হয়, আজকে সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে প্রথমবারের মতো করে বলতে চাচ্ছে রাফি। কি হলো ভাই, বলবেন না আমাকে সেই অতীতের কথা? আমি জানতে চাই ভাই, বলেন আমাকে। টনির কথাই রাফির ধ্যান ভাঙে। রাফি আজকে নিজের ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে বলে কিছুটা কষ্ট দূর করতে চায়। রাফি আরেকটা সিগারেট জ্বালায়। নিস্তব্ধ এই পরিবেশে শোনা যাচ্ছে দুজন মানুষের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ। আর ঝোনাফিক উপকার মন কারণে সেই পরিচিত ডাক। রাফি নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলবো আজ আমি প্রথম কাউকে বলবো আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। তবে আমার অতীতের কথা শুনে কিন্তু তুই কোনো কথা বলতে পারবি না। ভাই, আপনি শুরু করেন প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারছি না। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, সময়টা আরো 10 বছর আগের, যখন আমার বয়স 15 বছর। বাবা মা, আমি, চাচা চাচি আর একটা ছোট চাচাতো ভাই নিয়ে আমাদের পরিবার ছিল। সেই পরিবারের সবচেয়ে আদরের সন্তান ছিলাম আমি। আমার বাবা আর চাচার অনেক বড় বিজনেস ছিল, শহরে অনেক নাম ডাক ছিল, শত্রুর কোনো অভাব ছিল না, হেসে খেলে জীবন পার হচ্ছিল আমার। কিন্তু হঠাৎ আমার সেই হাসি খুশির জীবনে নেমে আসে অন্ধকারের প্রতিচ্ছবি। রাতে বাবা মাকে জীবিত দেখে ঘুমোতে গেছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে মা বাবার রক্ত রঞ্জিত গলা কাটা দেহ দেখে বেশ অবাক হয়ে গেছিলাম। বাকরুদ্ধ হয়ে যাই আমি, বলার মতো কিছু ছিল না আমার। অঝরে কান্না করেছি আমি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। দিন পার হয়, মাস আসে, আমার প্রতি সবার অবহেলা বাড়তে থাকে। চাচা চাচির মাথার বোঝা হয়ে গেলাম আমি। কেউ আগের মতো আদর করে না আমায়। খেয়েছি নাকি খালি পেটে আছি জানার চেষ্টাও করে না কেউ। জীবনটা মরুভূমির মরীচিকার মতো হয়ে গেছে। কিছুদিন এইভাবে চলতে থাকার পর আমি চাচিকে বলি, ছোট মা, তোমরা সবাই আগের মতো আদর করো না কেন? আমার সাথে তেমন ভালো করে কথাও বলো না কেন? কি বলবো তোর সাথে? এমনিতে আমাদের মাথার উপর বসে বসে ঘরে অন্ন নষ্ট করছিস, কোনো কিছু করিস না, সারাদিন ঘরে বসে থাকিস মা বাবা ছবি নিয়ে। এখন থেকে যদি প্রতিদিন খেতে চাই হয়, তাহলে ঘরে কাজের লোকের সাথে কাজ করে খাবি, নয়তো কাল থেকে খাওয়া বন্ধ। ছোট মা, ঘরের কাজ করার জন্য তো অনেক কাজের লোক আছে, তাহলে আমাকে আবার কাজ করে খেতে হবে কেন? ঘরে কাজের লোকের বেতনকে তুই দিবি? কাল থেকে বাড়িতে কাজের লোক কমানো হবে, দুইজনের কাজ তুই একা করবি, এটাই আমার শেষ কথা। ছোট মায়ের কথা শুনে কি বলবো বুঝতে পারছে না। বেশ অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি। এই কি সেই ছোট মা যে আমাকে প্রতিবেলা নিজ হাতে খাইয়ে দিত? আমার যেন এগুলো কিছুই বিশ্বাস হচ্ছে না। মনের ভিতর একটা রাগ সৃষ্টি হয়। তাদের প্রতি বেঁচে থাকার জন্য আমায় কষ্ট করতে হবে, তাই প্রতিদিন ঘরের কাজ করতাম। কাজের লোকের থেকে বেশি কাজ করাতো আমাকে দিয়ে। ছোট মার চাচাতো ভাই রফিক পায়ের উপর পা তুলে আমাকে অর্ডার দিত, আমি সেই অনুযায়ী কাজ করতাম। জীবনটা কেমন যেন বিষাক্ত বিষাক্ত মনে হচ্ছে। নিঝুম রাতে একা একা আকাশপানে তাকিয়ে মা বাবার সাথে কথা বলতাম। কেন তারা আমায় অভিশপ্ত দুনিয়া একা রেখে চলে গেছে? আমাকে কেন নিয়ে গেল না? চার দেওয়ালের বদ্ধ রুমটায় নিজের কান্নাগুলো শোনার মতো কেউ ছিল না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আমার কান্নার শব্দে কাউকে ব্যথিত করিনি। আমার মৃত্যু সংবাদে ওরা কখনোই ব্যথিত হবে না। অনেকবার ভেবেছিলাম চলে যাব এই অবহেলিত পৃথিবীর থেকে, কিন্তু নিজেকে শক্ত করেছি। মা বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার জীবনের সবচেয়ে বড় একটা কালো অধ্যায় সূচনা ঘটে।
সেদিন আমার খুব জ্বর ছিল, বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার ছিল না। আমাকে সেবা যত্ন করার কেউ নেই এই পৃথিবীতে। আমি সেদিন ছিলাম অনেক একা। ছোট মা চিৎকার করে করে আমাকে ডাকছে। আমি এই জ্বরে নিয়ে কিভাবে নিচে যাবো বুঝতে পারছি না। অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যাই। আমার অবস্থা তেমন ভালো না। ছোট মায়ের সামনে যেয়ে বলি, ছোট মা, আমাকে এইভাবে ডাকছো কেন? কোনো কিছু প্রয়োজন? ছোট আব্বু সোফার উপর আরাম করে গম্ভীর মুখ হয়ে বসে আছে আর আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট মা আমার কাছে এসে আমার চুলগুলো ধরে জোরে টান দিয়ে বলতে থাকে, রাফি, এই টাকাগুলো কোথায় লুকিয়েছিস সেটা বল। তুই আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি। আমি টাকার জন্য তোকে মেরে ফেলতে 1 মিনিট দেরি করব না। বল, তুই টাকাগুলো কোথায় রেখেছিস? আমি বুঝতে পারছি না ছোট মা কোন টাকার কথা বলছে। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ছোট মা, কোন টাকার কথা বলছো তুমি? আমি কোনো টাকা লুকিয়ে রাখিনি। মিথ্যা বলছিস কেন তুই? আমার আলমারি থেকে 10 লক্ষ টাকা তাহলে কে নিয়েছে? তুই ছাড়া আর কেউ তো আমাদের রুমে পরিষ্কার করতে যায় না। শেষ সুযোগ, বলে দে টাকাগুলো কোথায়। এরপর আমি যা করব তুই তা কল্পনা করতেই পারবি না। ছোট মা, আমি তোমার আলমারি থেকে কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করো আমাকে। সেদিন আমার কথা কেউ বিশ্বাস করিনি, শুনিনি আমার ব্যথার কুকড়ে ওঠা সেই মায়াবী কান্না। চাচা আর চাচি মিলে অনেক মেরেছে আমায়, মুখ দিয়ে রক্ত বের হয়েছিল আমার। চাচা ফোন দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেয় আমাকে, মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয় আমাকে আমার নিজের বাসা থেকে। শেষবারের মতো পিছনে ফিরে দেখে নেই আমার সেই স্বপ্নের হাসি খেলা বাড়িটা, যেখানে ছোট থেকে বড় হয়েছি। আজ সেখান থেকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি। পুলিশ অফিসাররা যখন বাসার গেট পেরিয়ে যাবে, তখনই আমাদের বাসার পুরনো কর্মচারী করিম চাচা দৌড়ে আসে আমার কাছে। চাচাকে দেখে কান্না করে দেয় আমি। আমাকে অনেক আদর করতো উনি। আমার কাছে এসে করিম চাচা কানে কানে বলতে থাকে, তোমার বাবা মাকে মেরেছে তোমার ছোট মায়ের আপন ভাই সালমান, আর টাকাটাও চুরি করেছে সে। জীবনে অনেক বড় হবে তুমি। মা বাবার খুনের বদলা নিতে হবে তোমায়। এখানে শেষ নয়, এখান থেকে তোমার জীবনের পথ শুরু। ভালো থেকো। করিম চাচার কথা শুনে সেদিন আমি খুব ভয় এসেছি। পাগল হয়নি, তবে সাইকো হয়ে গিয়েছিলাম আমি। মনের ভিতর অনেক কষ্ট চাপা পড়ে গিয়েছে আমার। মনে মনে একটা নাম জপেছি আমি, সালমান। দুনিয়ার যেখানে সে থাকুক তাকে খুঁজে বের করে নিজ হাতে আমার টার্গেট। আমার একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, সালমান ভাই। জেলে অনেক মানুষের সাথে পরিচয় হয় আমার। কেউ কেউ ছোট ছোট গ্যাংয়ের লিডার, আবার কেউ ছিল লিডারের কাছের লোক। 4 বছর পর জেল থেকে বের হয়ে মুখে দাড়ি দিয়ে আবৃত হয়ে যায়। 4 বছর পর নিজেকে নিজে চিনতে পারছিলাম না আমি। কোথায় ছিল সুন্দর সেই শৈশব, আর আজ জেল থেকে বের হওয়া একটা আসামি আমি। লাল রক্ত চোখের, জীবনের প্রথম হাতে পিস্তল নেই। প্রথম দিকে অনেক ভয় পেতাম, কিন্তু লাইফে ভয় পেলে শুধু সময় নষ্ট, জানি আমাকে মারতে হবে। তাহলে কেন ভয় পেয়ে পিছিয়ে যাব, হয়ে যায় অদৃশ্য মাস্তান। সালমানের খোঁজ করে জানতে পারি ঢাকার ডন হয়ে যায় সে। সালমানকে ধরতে হলে তার সে বড় কিছু হতে হবে আমার। শুধু করি মাস্তানি, সারা দেশ ছড়ে যায় রাফু ভাই রাফু ভাই। কিন্তু এখন সে রাফু ভাইয়ের চেহারা সবার কাছে রহস্যময়। অনেক আবেগ নিয়ে কথাগুলো বলে থামে রাফি। রাত প্রায় শেষের দিকে দূর থেকে শোনা যাচ্ছে মসজিদে দেওয়া মসজিদের ফজরের আজান। আজকে রাফি মসজিদে যাবে। অনেকদিন যাবৎ নামাজ পড়া হয় না তার। শরীর থেকে শার্টটা খুলে কালো একটা পাঞ্জাবি পরে নেয় সে। মাথায় টুপিটা লাগিয়ে রওনা দেয় মসজিদের উদ্দেশ্যে। বিমের কথা শুনে সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। একটা সুদর্শন যুবক ক্যাম্পাসে প্রবেশ করছে। পরনে তার কালো কালারের শার্ট, আগের মতো করে বুকের বোতামটা লাগানো না, স্টাইল জিন্স। চোখের চশমাটা বদলে গেছে, আগেরটা মতো মোটা ফ্রেম না। কম বেশি অনেক রাফির দিকে তাকিয়ে আছে। আজ হঠাৎ করে এমন করে বোকা ছেলেটা সবাইকে অবাক করে দিবে ভাবতেও পারছে না কেউ। রাফি নুসরাতদের দেখেও না দেখার ভান করে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে। তখন নুসরাত রাফিকে ডাক দেয়। রাফি যেন এই ডাকেরই অপেক্ষা করছিল। আজ মূলত সে হালকা করে গেট আপ চেঞ্জ করেছে নুসরাতের জন্য। রাফি নুসরাতকে দাঁড়িয়ে সামনে যেয়ে দাঁড়ায়, কোনো কথা বলে না। আগ বাড়িয়ে নুসরাতি রাফিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রাফি, আজ হঠাৎ এমন গেট আপ? নতুন গার্লফ্রেন্ড পেয়েছো নাকি? গার্লফ্রেন্ড না, তবে কোনো এক প্রবাসীকে দেখার পর থেকে মনটা কেমন যেন করছে, তাই আর নিজেকে হালকা চেঞ্জ করার চেষ্টা করছে। আমরা তো দেখতেই পাচ্ছি কেমন চেঞ্জ। দামি শার্ট প্যান্ট, চোখের চশমাটাও পরিবর্তন, হাতে লেটেস্ট মডেলের নতুন ঘড়ি, শরীরের পারফিউমের তাজা গন্ধ আসছে। বাহ, বেশ ভালোই তো। নিজেকে চেঞ্জ করেছো একদিনে। চেষ্টা করছি নিজেকে বদলাতে। আজ মনে হয়
কিছুটা সফল হয়েছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে আরো উন্নত করতে হবে। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অফিসারি করে তুলতে পারি। এখন এটা বলো যে তোমার গার্লফ্রেন্ডকে, আর সে কি এই ভার্সিটিতেই পড়ে নাকি অন্য কোথাও, আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে কখন? কথাটা শুনে রাফি নুসরাতের কাছে যায়। রাফির শরীরে দেওয়া মারাত্মক পারফিউমের ঘ্রাণ নুসরাতকে কেমন যেন আকর্ষণ করছে। রাফি আরেকটু কাছে যেয়ে নুসরাতের কানে কানে যেয়ে বলে, অনুরোধ নয় তবে অনুরাগে বলছি, আজ বিকেল 4টায় তোমার জন্য অপেক্ষা করবো ধানমন্ডির লেকের পারে। আমি জানি তুমি আসবে। তোমার সাথে নতুন কাউকে পরিচয় করিয়ে দেবো, তবে শুধু তোমার একারই দাওয়াত রইল, অন্য কারো নয়। কথাটা বলে সেখানে আর না, কারণ সে জানে এখন দাঁড়ালেই নুসরাতের সামনে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। অপেক্ষা সে বিকেল 4টা। কখন সেই সময়টা আসবে? সময়টা বিকেল 3:40। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছানোর চেষ্টা করছে। রাফি আজ একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, তার সাথে কালো জিন্স, চোখে স্টাইল চশমা, হাতে লেটেস্ট মডেল রোলেক্স ঘড়ি, মাতাল করা পারফিউম। চুলগুলো আজকেই কেটে এসেছে, মুখে তেমন দাড়ি বোঝা যাচ্ছে না। নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছে না। মনে হয় কোনো রোমান্টিক শহরের নায়ক সে। টেবিলের উপরে থাকা বাইকের চাবিটা ডান হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রথমে টনির সাথে দেখা হয় রাফি। টনি কেমন অচেনা দৃষ্টিতে তাকিয়েছে রাফির দিকে। টনির চাহনিতে বোঝা যাচ্ছে সে মনে হচ্ছে কোনো ফিল্মের স্টারকে দেখছে। রাফি টনির দিকে তাকায় আর তার গোলাপি রঙের ঠোঁট দিয়ে শেষ বাজাতে থাকে। টনি এসে রাফির সামনে দাঁড়ায়, নিঃশব্দে পা থেকে মাথা অব্দি স্কিন করে সে। টনি বুঝতে পারছে না যে হঠাৎ একটা ছেলের এমন করে সাজার কি কারণ থাকতে পারে। তাই সে রাফিকে জিজ্ঞেস করে, ভাই, দেখে মনে হচ্ছে কোথাও যাবেন, কিন্তু এমন ভাবে সেজেগুজে কোথায় যাচ্ছেন? রাফি নিঃশব্দে হাসে। সেই হাসিতে লেগে আছে অনেক বছর অপেক্ষা করার পর কোনো কিছু পাওয়ার উত্তেজনা। রাফি টনির প্রশ্নের উত্তরে বলে, যাচ্ছি কোনো এক প্রেয়সীকে নিজের আবেগময় শহরে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভাইকে সে অচেনা প্রেয়সী, যার জন্য আজ এত বছর নিজের সমাপ্তি অনুভূতির শহরে তাকে জানান দিচ্ছেন। সময় হলে সব কিছু জানতে পারবি। আমি না বলা পর্যন্ত কোনো বেশি কথা আমি পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানিস। ভাই, রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সাথে সাথে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। কিন্তু আপনি কোনো ঝামেলা করলেই ফেঁসে যাওয়ার ভয় বেশি। রাফি যদি নিজের ইচ্ছায় ধরা না দেয়, তাহলে পৃথিবীতে এমন কোনো পুলিশ নেই, এখন জন্ম নেয়নি, যে কিনা আমাকে ধরে থানায় নিয়ে যাবে। টনি কিছু বলতে যাবে কিন্তু তার বলতে পারে না। এর আগেই রাফি সেই জায়গাটা ত্যাগ করে। ধানমন্ডির এই রাস্তাটা আজ বেশ ফাঁকা। কিছুক্ষণ পর পর 2-3টা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। দেখে মনে হয় তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছে। যদি এটা এখন না করে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু কিছু শেষ হবে না, না হয়তো কিছু সময় নষ্ট হতে পারে। ওরা এটা বুঝে না যে এত দূর গতিতে গাড়ি চালালে ভীষণ ঝুঁকি, কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। রাফি ফাঁকা রাস্তা পেয়ে একটু জোরে বাইকটা চালাচ্ছে। বিকেলে ধানমন্ডির এই লেকের পাড়ে অনেক কাপড়রা ঘুরতে আসে। রাফির আজ এটা প্রথম অভিযান। বলতে গেলে নতুন কোনো অনুভূতির প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু নুসরাত কি মেনে নিবে রাফিকে? কোনো ঘটনা ঘটার আগেই তো নিয়ে ভাবতে নেই। পরে দেখা গেছে সবকিছু নিজের কাছে ঘুরিয়ে যাচ্ছে। বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। নুসরাত একটা বেঞ্চের উপর বসে আছে। পরনে তার কালো কালারের একটা শাড়ি, হাতে কিছু রঙিন চুড়ি সমাহার, মুখে কোনো কৃত্রিম মেকআপ করা নেই। এমনিতে নুসরাতকে বেশ সুন্দর লাগে। মাথার চুলগুলো বাঁধা অবস্থায় না থাকলে তাকে যেন আরো মোহনীয় লাগতো। রাফি নুসরাতের সামনে এসে বাইক কষে ব্রেক করে। নুসরাত অন্যমনস্ক থাকায় হঠাৎ বাইক থামায় হালকা ভয় পেয়ে যায়। নুসরাত ছোট ছোট চোখ করে সামনের দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল সুদর্শন একটা যুবক বাইক থেকে নামে। ছেলেটার শরীর গঠন বেশ ভালো, তবে ছেলেটা যেন রাফি এটা চিনতে নুসরাতের বেশি সময় লাগেনি। দুজনেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় 1000 বছর পড়ছে যেন তাদের। রাফি পিছন থেকে একটা তাজা গোলাপ বের করে হাঁটু গেড়ে প্রপোজ করার স্টাইলে নুসরাতের সামনে বসে বলতে থাকে, ভালোবাসা কি তা আমি জানি না, তবে কোনো এক অন্ধকার রজনীতে তোমাকে দেখে আমার মনের ভিতর লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো কেমন যেন ব্যস্ত হয়ে পড়েছে। তোমাকে ভালোবাসি কথাটা বলার জন্য মনটা অনেকভাবে প্যারা দিচ্ছিল। আজ আমি সত্য তোমার সামনে বসে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পেরে। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না, তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না, তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না। আজ আমি অনেক করে পেতে চাই তোমার সেই মোহনীয় ভালোবাসার পরশ, যার জন্য অপেক্ষায় আছি প্রতিটা ক্ষণ। ভালোবাসা কি
তপ্ত মরুর বালুর শিকা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? আজ আমি খুব করে বলবো, ভালোবাসি তোমায় প্রেয়সী, ভালোবাসি। রাফি একটা মানুষের পছন্দ থাকতেই পারে, এটার জন্য তাকে বেশি চাপ দেওয়া যাবে না। তোমার প্রপোজটা আমি মনে হয় গ্রহণ করতে পারবো না। রাফি মুস্কি হাসে। রাফি দেখতে পারছে নুসরাতের দৃষ্টিটা তার বাইকের উপর। নুসরাতের চোখে কোনো কিছু জানার অনেক আগ্রহ দেখতে পারছে রাফি। কি কারণে তুমি আমার প্রেম নিবন্ধনটা গ্রহণ করতে পারছো না, সেটা কি আমি জানতে পারি? অবশ্যই ছেলেদের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে একটা ছেলেকে দেখে আমার সেই ধারণাটা পাল্টে যায়, কারণ আমার জীবনে কোনো এক করুণ মুহূর্তে সেই ছেলেটা এসে আমাকে বাঁচায়। সেই দিন থেকে আমার মনের একটা জায়গা তার জন্য বরাদ্দ হয়ে গেছে। রাফি এবার একটু শব্দ করে হেসে বলে, আচ্ছা নুসরাত, সেই ছেলেটা কি তোমাকে কোনো এক অন্ধকার জঙ্গল থেকে মানুষ নামে পশুর থেকে রক্ষা করেছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? এই ঘটনাটা তো আমি ছাড়া তেমন কেউই কিছুই বলেনি। তুমি এটা কিভাবে জানলে সেটা আমাকে বলো। রাফি কিছু বলে না। ঠোঁটের কোণে রসময় হাসি থেকে লেকের পাড়ে নিঃশব্দে হাঁটতে থাকে। পিছনে পিছনে যে নুসরাত আসছে সেটা রাফি বেশ ভালোই বুঝতে পারছে। কি হলো রাফি, তুমি কিছু বলছো না কেন? এমন করে হঠাৎ চুপ হয়ে গেলে কেন? নুসরাত, আমার বাইকটা দেখে কি তোমার চেনা চেনা লাগছে? দেখো তো ভালো করে, কোথাও এমন বাইক দেখেছো কিনা? আমি বেশ কিছুক্ষণ ধরে তোমার বাইকের উপর লক্ষ্য করছি। আমাকে সেই রাতে যেই আগন্তুকটা বাঁচিয়েছে তার বাইকটাও দেখতে তোমার বাইকের মতো। সেই অচেনা আজানা আগন্তুকটা যদি আমি হই তাহলে কি মন্দ হবে? মানে কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বুঝিয়ে বলো আমাকে। সেদিন রাতে আমি চন্দ্রবিলাস করতে জঙ্গলের পাশে একটা বড় পুকুরের পাড়ে বসেছিলাম। বাইক দিয়ে যখন আমি জঙ্গলের মাঝপথ দিয়ে চলে আসবো, তখন একটা মেয়ে আতঙ্কের চিৎকার শোনা সেই দিকে এগিয়ে যায়। বাকিটা মনে হয় আমার আর কিছু বলার নেই। রাফি কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নুসরাতের কাছে যেন কথাটা বিশ্বাস হচ্ছে না। খুশিতে আত্মরা হয়ে গেছে সে। অনেকদিন ধরে খোঁজ করা সে রাজকুমারকে পেয়ে গেছে। নুসরাত গিয়ে রাফিকে পিছন দিয়ে আঁকড়ে ধরে। রাফি পিছন ফিরে তাকায়। নিজের কাছেও বিশ্বাস হচ্ছে না নুসরাত তাকে জড়িয়ে ধরে আছে। এই শহর রাফিকে আজ অনেক বড় একটা উপহার দিয়েছে। অবিরত শহর তাকে পৃথিবীতে বাঁচার জন্য একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। আজ রাফি অনেক খুশি। এলিমুলোর জীবনটা কে গুছানোর সময় চলে এসেছে। নুসরাত কে বাইকের পিছনে বসিয়ে বাইকটা স্টার্ট দেয়। আজ ওরা দুজন এই ব্যস্ত শহরটাকে মাখিয়ে দিবে তাদের ভালোবাসার রং দিয়ে। সময় রাত 10টার কাছাকাছি। সালমান নিজের আস্তানায় অবস্থান করেছে। পায়ের ওপর পাতুলের সোফায় বসে সিগারেট টানছে সে। অনেক চিন্তার হ্রাস করছে তাকে। রাফু ভাই শহরে আগমন করছে, এটাই তার বড় চিন্তা। রাফু ভাই যে কতটা ভয়ঙ্কর সেটা সম্পর্কে সালমানের ভালোই ধারণা আছে। সালমান বসে বসে যখনই এগুলো চিন্তা করছিল, তখন রাহাত সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, ভাই, সেদিন ওসমান শরীফ আর রাব্বিকে রাফু ভাই নিজ হাতে খুন করেছে। এখন তার সবচেয়ে বড় টার্গেট হলো আপনি। কিছুদিন আপনাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবে আপনার খুঁজে সে পেয়ে গেলে শেষ করে দিবে সব। কথাটা শুনে সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। হাত থেকে সিগারেটটা ফেলে মদের গ্লাসটা হাতে নিয়ে তা খেতে থাকে। এখন মনে হয় সালমানকে মদের নেশায় ধরেছে। টেবিলের ওপর থেকে পিস্তলটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামনের কাছে পরপর 2টা গুলি করে। নাক দিয়ে পিস্তলের গন্ধটা শুকতে থাকে। রাহাত জানে সালমান বেশি টেনশনে থাকলে এমনই কিছু করে। নেশাগ্রস্ত গলায় রাহাতকে উদ্দেশ্য করে বলে, রাফু আমার কিছু করতে পারবে না। আমি নিজ হাতে ওই রাফুকে মারবো, নয়তো আমার শান্তি হবে না। নিজ হাতে কিভাবে রাফু ভাইকে মারবেন? আমরা তো এখনো পর্যন্ত তার চেহারাও দেখতে পাইনি। তাহলে কিভাবে রাফুর কাছে যাব? সে তো অদৃশ্য মাস্তান হয়ে মিশনে বের হয়। আছে, এমনই একজন আছে যে রাফুকে অনেক কাছ থেকে দেখেছে। কে সেই ব্যক্তি যে রাফু ভাই এর মতো ভয়ানক মাস্তানের সম্মুখীন হয়েছে? রাফুর অনেক কাছের লোক, তার অতি বিশ্বাসের একটা ছেলে। আমাকে রাফুর সামনে নিয়ে যাবে। রাফু ভাইকে সামনে থেকে মারা যাবে না, পিছন থেকে মারতে হবে। কিন্তু ভাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, সে কেনই বেইমানি করবে? টাকা পৃথিবীর সব বিশ্বাস, বন্ধুত্ব আরও যা আছে সব কিছু এই জিনিসটা দিয়ে কিনে নেওয়া যায়। আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তাকে। রাফুর সব খবর সে আমাকে দেবে। এটা বাম হাতের জ্বলন্ত সিগারেট। রাফি 2 প্যাকেট ব্যঞ্জন সিগারেট নেয়। 3টা ছেলেই অবাক হয়ে যায় রাফির কাণ্ড দেখে। যেখানে মানুষ টাকার জন্য 5 টাকার পাইলট সিগারেট খায়, সেখানে তো রাফি 600 টাকা দিয়ে 2 প্যাকেট ব্যঞ্জন সিগারেট নিচ্ছে। রাফি নতুন প্যাকেট একটা
সিগারেট বের করে দোকানের লাইটারটা নিয়ে সিগারেটের আগুন জ্বালায়। 2টা টান দিয়ে পিছনে ফিরে তাকায় রাফি। 3টা ছেলেই লোভনীয় দৃষ্টিতে চেয়ে আসে তার দিকে। মুচকিসে রাফি প্যাকেট থেকে আরো 3টা সিগারেট বের করে ছেলে 3টার হাতে দেয়। মোটামুটি ছেলেগুলোর মুখে তৃপ্তির হাসি দেখে মিলল। ওরা যেন এই সিগারেটের আশায় রাফির দিকে চেয়েছিল। রাফির দোকান ত্যাগ করে মানুষের সাথে বেশি মিশে গেলে সম্মান কমে যায়, নিজের কোনো মূল্য থাকে না অন্যের কাছে। যার কারণেই সেই মানুষগুলো যখন তখন যে কোনো কথা লিমিট ক্রস করে বলে ফেলতে পারে। রাফি যা ভেবেছিল তাই হলো আজকে। রাস্তায় অনেক লোক হাঁটতে বের হয়েছে, কারো হাতে আছে জ্বলন্ত সিগারেট, আবার কারো হাতে দামি মোবাইল। রাফি চিন্তা করছে এই অপরূপ সৌন্দর্যের রাতে যদি নুসরাত পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আজ মনে হয় না সেই আশাটা পূরণ হবে। আরাফ বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট ফুঁকছিল। তখনই রিফাত হাসির ছলে জোরে কথাটা বলে। আরাফ রিফাতের দিকে তাকায়, দেখে রিফাত ভার্সিটির গেটের দিকে তাকিয়ে কথাটা বলছে। হাত দিয়ে রিফাতকে সরিয়ে গেটের দিকে তাকায় সে। কালো কালারের নিউ মডেলের নতুন বাইক R50 ভার্সন 3 নিয়ে রাফি প্রবেশ করেছে। পিছন থেকে রাফিকে জড়িয়ে ধরিয়ে আসে নুসরাত। এটা থেকে অনেক রেগে যায় আরাফ, যার বই প্রকাশ করছে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা জোরে চেপে ধরে আছে। রিফাত, শাওন, মাসুদ, তোরা সবাই যে হকি স্টিক, স্ট্যাম্প, জাহাজ সব নিয়ে আয়। আজকে রাফির বাচ্চাটাকে আমি শেষ করে দিব। ওর সাহস হয় কি করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাইকে করে ভার্সিটিতে আসার? রাফি আজকে অনেক চেঞ্জ হয়ে ভার্সিটিতে এসেছে। সাদা কালারের চেক শার্ট, কালো জিন্স, হাতে লেটেস্ট মডেলের ঘড়ি, পায়ে সাদা কনভার্স, চোখে স্টাইলিশ চশমা। বাইকের পিছনে তার ভালোবাসার মানুষটা বসা। মনের মধ্যে কেমন জানি আলাদা একটি ফিলিংস বসছে। রাফি বাইকটা থামায়। সামনে আরাফ আর তার বন্ধুরা হাতে স্ট্যাম্প স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আর নুসরাত বাইক থেকে নেমে দাঁড়ায়। রাফিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আরাফ তার হাত দিয়ে শক্ত স্টিকটা দিয়ে জোরে একটা বাড়ি মারে রাফির পায়ে। রাফি ব্যথায় কুকড়ে উঠে, তবে সেটা প্রকাশ করে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁটের কোণে ঝুলেছে হতাশার দাগ, সেই হাসি। নুসরাত সামনে এগিয়ে আসবে, তার সে পারে না। রাফি হাতের ইশারায় নুসরাতকে থামিয়ে দেয়। আরাফ একটু এগিয়ে যায় রাফির দিকে। রাফির কলারটা ধরে ভার্সিটির সবার সামনে নিয়ে আসে। রাফি কিছু বলে না। আরাফ জোরে চিৎকার করে বলে, আমি নুসরাতকে পছন্দ করি, এটা এই ক্যাম্পাসের সবাই ভালো করে জানে। তাই কোনো ছেলে নুসরাতের আশেপাশে ঘেঁষে না। কিন্তু তুই সেই দুঃসাহস করেছিস। আজ আমি তোর এমন অবস্থা করব যে যা দেখে ভার্সিটির সবাই ভয় পেয়ে যাবে। আমি কি আমার কোনো ছোট ভাইকে এখানে ডাকতে পারি? বেশি সময় নিব না, জাস্ট 10 মিনিট। রাফি কথাটা বলে আরাফের উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকে। খুব বেশি সবাই রাফির দিকে চেয়ে আছে। রাফি যে আজকে অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু সাহায্য করার মতো এই ভার্সিটিতে কেউ নেই। রাফির কথাটা শুনে আরাফ হাসতে হাসতে বলে, ডাক, তুই তোর কোন বাপকে এখানে ডাকবি? আজ আমার দেওয়া শাস্তি থেকে তোর কেউ বাঁচাতে পারবে না। রাফির প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। মুচকি সে সবার থেকে একটু দূরে যে পকেট থেকে দামি মোবাইলটা বের করে কাকে যেন ফোন দেয়। 2 মিনিট কথা বলে রাফি আগের জায়গায় এসে দাঁড়ায়। আরাফ এখন 10 মিনিট সময় অপেক্ষা করবে। আরাফ হাত দিয়ে কাউকে একটা চেয়ারে আনতে পাঠায়। 4 পায়া বিশিষ্ট নীল কালারের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাফ। 10 মিনিট অপেক্ষা করতে করতে একটা সিগারেট খাওয়া যাক, যেমন ভাবনা তেমন কাজ। আরাফ একটা সিগারেট জ্বালায়। সবাই জানে আরাফের ক্ষমতা কতটা উপরে। আরাফ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। রাফির দেওয়া 10 মিনিট শেষ। যাদের হাতে ঘড়ি আছে সবাই নিজেদের ঘড়িতে সময়টা দেখে নেয়। 10 মিনিট শেষ, কিন্তু এখনো কেউ আসছে না। রাফির মোবাইলে টুইং করে একটা মেসেজ আসার শব্দ হয়। আরাফ সিগারেটটা নিচে ফেলে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কাছে এসে বলে, নিজের হাতের ঘড়ির দিকে একটু তাকা। 10 মিনিট তো শেষ, তো ছোট ভাই কি আসবে না তোকে বাঁচাতে? রাফির সময় দেখতে হয় না, সে নিজের সময়কে নিজের অস্তিত্বে ঘোরায়। ছোট ভাই তো কখন এসে বসে আছে, কিন্তু তোরা কখন অ্যাকশন শুরু করবি সেটার অপেক্ষায় বসে আছে। রাফির কথা শুনে উপস্থিত সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়, কিন্তু কাউকে আসতে দেখতে পারছে না। তাহলে কি রাফি মিথ্যা কথা বলছে? কিন্তু এখনো মিথ্যা বলে লাভ কি? বড় কোনো ধরনের সমস্যা এখানে আজ হবেই। কোথায় তোর ছোট ভাই? আমি দেখতে পাচ্ছি না কেন? নাকি আমার ভয় লেজ গুটিয়ে পালিয়েছে? রাফি কখন কাউকে মিথ্যা কথা বলে না, এটা তার পছন্দ না। আমি একবার যখন বলেছি তখন তো নিশ্চয়ই আমার ছোট ভাই এসেছে, কিন্তু সে সবার চোখের আড়ালে। তোর দেখি অনেক মুখ ফুটছে। এতদিন দেখতাম ভার্সিটিতে বোকার মতো আসতি, এখন মেয়ে নিজেকে পুরো চেঞ্জ। ভালো, বেশ ভালো। তোর এই পরিবর্তনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেকে পরিবর্তন করছি ঠিকই, কিন্তু সেটা কোনো মেয়ের জন্য নয়। তোর এত সাহস আসে কোথা থেকে সেটা আমি বুঝতে পারছি না। সাহস ছোট থেকেই আমার। আজ নুসরাতের ভালোবাসার জোরটা একটু বেশি। আজ ভালোবাসা তোর মুখ থেকে আমি চিরতরে শেষ করে দিব।
আর কখনো নুসরাতের দিকে তাকার সাহসও পাবি না তুই। কথাটা বলে আরাফ নিজের ডান পাটা দিয়ে রাফির বুকে জোরে লাথি মারে। রাফি একটু দূরে ছিটকে পড়ে। রাফি নিচ থেকে উঠে দেয়। আরাফ যে রাফির মুখের পাশে সজোরে কিল মারে। আরাফ এত জোরে মারে যে যার কারণে রাফির ঠোঁট কেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। রাফি ডান হাত দিয়ে ঠোঁটের কাছ থেকে রক্তটা নিয়ে দেখে উচ্চ কণ্ঠে হাসতে থাকে। আরাফ বোকা বনে যায়। একটা ছেলে ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে সেটা দেখেও সে কিভাবে হাসতে পারে? রাফি কি পাগল হয়ে গেছে নাকি কেউ কিছু বুঝতে পারছে না? রিফাত পিছন থেকে রাফির কাছে যেয়ে দাঁড়ায়। হাতে থাকা স্ট্যাম্পটা রাফিকে বাড়ি মারবে তখনই কোথা থেকে একটা স্নাইপের বুলেট এসে রিফাতের ডান পায়ে লাগে। রিফাত নিচে পড়ে যায়। ব্যথায় তার অবস্থা খারাপ, পা থেকে রক্ত পড়তে থাকে। সে নিচে বসে বসে দুই হাত দিয়ে রক্ত বন্ধ করার বিতার চেষ্টা করে। রাফি শব্দ করে হাসে। এই হাসিটা যেন আরাফের পছন্দ হয় না। রাফির হাসি তার কাছে বিষের মতো মনে হচ্ছে। সাবধানতা বজায় রেখে আরাফ ডান হাতে স্টিকটা নিয়ে রাফির দিকে এগিয়ে যায় মারার জন্য, কিন্তু সেটা আর পারে না। আরাফ এর আগেই গরম একটা বুলেট এসে আরাফের ডান হাতে লাগে। তার হাত থেকে শক্ত স্টিকটা নিচে পড়ে যায়। বাম হাত দিয়ে ডান হাতের ওপর চেপে ধরে, কিন্তু এই ব্যথা যেন একটু কমায় না। এখন যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো। এই অসমাপ্ত ব্যথা সহ্য করার মতো না। আরাফদের এই করুণ অবস্থা দেখে পিছনে হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকা দুইটা ছেলে দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত কেউ বুঝতে পারছে না কোথা থেকে সাইলেন্সার লাগানো বুলেট এসে লাগছে আরাফদের শরীরে। সবাই অধীর আগ্রহ নিয়ে দেখে যাচ্ছে। রাফি চেয়ারটা টেনে বসে, একটা সিগারেট জ্বালাইছে। পরিবেশটা এখন শান্ত, তবে কিছুক্ষণ পর কি হবে জানা নেই কারো। সবার কাছে রাফিকে কেমন যেন অচেনা লাগছে। কেউ কখনো রাফির এমন অবাক কারো কাণ্ড দেখেনি। রাফির সিগারেট বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আরাফ কেমন লাগলো আমার শেষ খেলাটা? এতক্ষণ ধরে আমি তোকে কিছু বলিনি। এর মানে এই না যে আমি বোকা, আমি কিছু বলতে পারবো না। আমি শত্রুকে মারতে একটু টাইম নিই না, দেখতে চাই শত্রু আমার প্রতি কতটা কঠোর হতে পারে। তার বাচ্চা, তোকে আমি দেখে নেব। তুই আমাকে চিনিস না আমি কে, কি আমার ক্ষমতা, এই সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই, আবার তোর ক্ষমতা সম্পর্কে কি জানবো আমি? রাস্তার পাতি কুকুরগুলো একটু বেশি চিল্লায়, আর সিংহের একটাই গর্জন যথেষ্ট শহরটা কাঁপানোর জন্য। পেছন থেকে গুলি করে কে? নিশ্চয়ই তো ছোট ভাই, সাহস থাকলে বল সামনে আসতে, দেখি কার কত দম। মশা মেরে হাত কালো করার কোনো ইচ্ছেই আমার নেই। সিংহ সিংহের সাথে লড়াই করবে, কোনো পাতি কুকুরের সাথে না। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফি। বাম পা দিয়ে চেয়ারটাকে ফেলে দিয়ে সে সামনে যেয়ে নুসরাতের হাতটা ধরে সে। রাফি, তোর সাথে আমার আবার দেখা হবে। এখন সময়টা তোর ছিল, কিন্তু তখন আমি সময়টা নিজের করে নেব। চ্যালেঞ্জ রইল। আরাফের কথা শুনে রাফি কত মাথাটা বাঁকা করে জোরে জোরে বলে, দাওয়াত রইল আমার নির্দিষ্ট শহরে, নিজের শহরে ডেকে এনে ভালো খাতিরদারি করবো। রাফি কথাটা বলে সেখানে আর দাঁড়ায় না। নুসরাতকে বাইকের পিছনে বসিয়ে রওনা দেয় তাদের গন্তব্যে। রাত 12টা কিংবা 1টা হবে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শহরটা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই শহরের কিছু মানুষের মন এখনো পরিষ্কার হয়নি। ভিতরে রয়ে গেছে অহংকার, হিংসা, মিথ্যে, আরও কত কিছু। মিরপুরের এই রাস্তাটা আজ বড্ড ফাঁকা, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধতা হয়ে গেছে ব্যস্ত শহরটা। দূর থেকে ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখা যাচ্ছে মিরপুরের এই নীরব রাস্তায় একদল লোক দাঁড়িয়ে আছে। পরনে সবার রেনকোট, কারো রেনকোট কালো কালারের, আবার কারো হলুদ। কেন তারা এভাবে বৃষ্টির দিকে রাস্তায় দাঁড়িয়েছে? কি তাদের উদ্দেশ্য? রাফি আজকে রাতে মিশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কালো কালারের পরিচিত রেনকোটটা পরে বাইকটা স্টার্ট দেয়। আজকে বাইরে অনেক বৃষ্টি, রাস্তাটা পুরো ফাঁকা। নিজের মা বাবা মায়ের মৃত্যুর প্রতিশ্রুতিতে সালমানের মৃত্যু ঘোষণা করতে যাচ্ছে রাফি। সন্ধ্যা থেকে রাফি টনিকে দেখছে না, যার কারণে একাই মিশনে বের হয় রাফি। মিরপুরের স্টেডিয়ামের পাশের রাস্তায় এসে বাইকটা থামায় রাফি। সামনে অনেকগুলো লোক রেনকোট পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে চেয়ারে বসে থাকা লোকটাই সালমান, সেটা বুঝতে রাফি কোনো অসুবিধা হলো না। রাফি সামনের দিকে এগিয়ে যায়। সালমানের সামনে একটা চেয়ার খালি পড়ে আছে। রাফি যেয়ে সেটাতে পায়ের উপর পা তুলে বসে। সালমান এতক্ষণ রাফির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টির আমেজটা কমে আসছে, কিন্তু জোরে বেগে হাওয়াটা থামার নামই নিচ্ছে না। গাছ থেকে পানি পড়ার টুইটুম্বুর আওয়াজটা এখনো পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করেছে, কিন্তু এই সময় নীরবতা যেন শুভ পাচ্ছে না। আমার সামনে এখন বসে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই। একটা শহর কাঁপাতে যার নিজের নামটাই যথেষ্ট।
সে কেন আমাকে মারার জন্য এত গেম খেলছে সেটাই বুঝতে পারছি না। কি কারণে আমি তার শত্রু হয়ে গেছি? আমি কাউকে মারার আগে বলি না কি কারণে তাকে মেরেছি। রাপু ভাই, কোথায় আপনার সৈন্যদল? আমার পিছনে তাকিয়ে দেখেন, কত সৈন্য দাঁড়িয়ে আছে আমাকে রক্ষা করার জন্য। আপনি একা তো আমাকে মেরে এখান থেকে চলে যেতে পারবেন না। তোকে পাহারা দেওয়ার জন্য এত পালাকুত্তার প্রয়োজন হয়, কিন্তু আমার কাউকে প্রয়োজন হয় না। আমি একাই 100। আজ আর সেই পুরনো ডায়লগে কাজ হবে না। এই শহরে একটাই বাঘ থাকে, তার নাম সালমান খান। আমার কথায় শহরটা চলে। তুই কি করবি রে আমার? ছোট একটা শহর তোর কথায় চলে, কিন্তু আমার কথায় পুরো দেশের মাফিয়া পুলাপান চলে। আজ তোকে বাঁচাতে কেউ আসবে না, সেটাই আমার বড় দুঃখ। কিন্তু আমারও কিছু করার নেই। আজ আমি নিজ হাতে তোকে মারবো। সময় কার কখন বদলে যায় সেটা বলা যায় না, কিন্তু আমি বলতে পারি আজ এখানে তুই বেঁচে থাকবি না। আমি বসে বসে দেখবো তুই একা কি করতে পারিস। কথাটা শুনে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়, পিছন থেকে পিস্তলটা বের করে পরপর 4টা গুলি করে। চোখের পলকের আগে সালমানের পিছনে দাঁড়ানো লোকগুলোর কারো মাথার, কারো পায়ে, বুকে গুলি লাগে। কেউ রাফিকে গুলি করার সময় পায় না। রাফি পিস্তলটা রিলোড দিয়ে আবার এসে সালমানের সামনে চেয়ারে বসে পড়ে। সালমান জানে রাফি অনেক ভয়ানক মাস্টার, কিন্তু আজ প্রথম তার নিজের চোখের সামনে দেখলো রাফি রক্তের নেশায় মেতে উঠেছে। শত্রুর তাজা রক্তের গন্ধ যেন তার কাছে যেন অতি প্রিয়। সালমান রাফিকে উদ্দেশ্য করে, 4 জন লোক মেরে নিজেকে রাফিয়ান দাবি করা আর বোগার স্বর্গে বাস করা একই কথা। পিছনে ফিরে তাকিয়ে দেখ, আর মাত্র 2 জন লোক আছে, কেউ বেঁচে নেই। রাফির কথা শুনে সালমান পিছনে ফিরে তাকায়, দেখে 2 জন ছেলে বাদে কেউ বেঁচে নাই, সবাই নিচে পড়ে আছে। তাদের নিথর দেহ দেখে সালমান ভয় পেয়ে যায়, কিন্তু রাফির সামনে তা প্রকাশ করছে না। সালমান মুস্কি হেসে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি একটু অবাক হয় সালমানের এমন মুস্কি হাসি দেখে। কি হলো, তুই এমন করে হাসছিস কেন? হাসবো নাই বা কেন? আমার হাসির কারণ আছে, তাই আমি হাসছি। সালমান কখনো কারণ ছাড়া হাসে না। সালমানের রহস্যময় কথাটা রাফির সহ্য হয় না। পিস্তলটা পিছনের দিকে তাক করে পরপর 2টো গুলি করে পিছনে 2টা ছেলেও পিস্তলা ভেজা রাস্তার উপর পড়ে যায়। সালমান আরো জোরে জোরে হাসতে থাকে। রাফি যে সালমানের রেনকোটের কলার ধরে বলতে থাকে, শেষ তোর পালা কুকুরগুলো সব মরে রাস্তায় পড়ে আছে, পিছনে তাকিয়ে দেখেনি, তোকে এখনই শেষ করে দেবো আমি। চালাগুলি দেখি কেমন বুকের পাটা তোর। এখনো অনেক মাইন্ড গেম খেলা বাকি আছে, সেটা শেষ করে নি আগে। আমি আর অপেক্ষা করতে চাই না, সময় অনেক দিয়েছি, আর না, আজ আমি এখানেই খেলা শেষ করে দেব। হঠাৎ কারো গলার শব্দ পেয়ে রাফি আর সালমান সেদিকে তাকায়। বাইকে হেলান দিয়ে কোণে এক আগন্তুক দাঁড়িয়ে আছে। পরনে তার কালো রেনকোট, মাথায় বড় হুডওয়ালা টুপি, মুখে কাটা মাছ। আগন্তুক দেখে অনেকটা রাফির সাথে মিল আছে। কে আগন্তুক? রাফির নিজের ধারণা বাইরে, কিন্তু আগন্তুকের গলার কণ্ঠটা রাফির অনেক পরিচিত, তবে রাফি সেটা মনে করতে পারছে না। আগন্তুককে দেখে সালমান জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, চলে এসেছে আমার মাইন্ড গেমার। রাপু, তুই চাইলেও আমাকে আজ মারতে পারবি না, কারণ তোর একটা বড় জিনিস আমার কাছে আছে। কি সেই জিনিস যেটা তোর কাছে আছে? আরে আরে, এত উচ্ছ্বসিত হচ্ছিস কেন? জানবি কি তোর জিনিস, আর দেখতেও পারবি। অনেক সময় হয়ে গেছে সিগারেট খাওয়া হয় না। আমি সিগারেটটা জ্বালিয়ে নিই, তারপর তোর সাথে কথা বলছি। সালমান, আমার জিনিসটা কি সেটা দেখা, আমি আর অপেক্ষা করতে পারছি না। জিনিসের জন্য রাফু ভাই অনেক পাগল দেখছি। এই বের করে আন রাফু ভাইয়ের অমূল্য সম্পদ। সালমান, তুই নুসরাতকে ধরে নিয়ে অনেক বড় ভুল করে ফেললি। সঠিক সময়ে এমন ভুল কাজ করাই তো আমার স্টাইল। যতক্ষণ পর্যন্ত নুসরাত আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার কিছুই করতে পারবি না। সামনের আগন্তুকটাকে আমি সেটা জানতে চাই। আগন্তুককে দেখলে তুই অনেক কষ্ট পাবি। আমি চাই না তুই মরার আগে এমন কষ্ট পাস। কে মরবে কে বেঁচে থাকবে সেটা সময় বেশ ভালো জানে। আগন্তুককে বল মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে। সালমান হাত দিয়ে কিছু একটা ইশারা করে। সামনে থাকা আগন্তুক মুখ থেকে মাস্কটা সরিয়ে নিচে ফেলে দেয়। দূরে ল্যাম্প পোস্টের আলোয় মুখটা কিছুটা বোঝা যাচ্ছে যে আগন্তুকটা টনি। রাফি অনেকটা চমকে উঠে টনিকে এইভাবে দেখে। বেইমান সবাই বেইমান, টনিকে এত বিশ্বাস করতো রাফি, কিন্তু কি করলো সে বেইমানি করছে। টনি, তুই এখানে এই অবস্থায় কেন? ভাই, টাকা টাকা সবই তার খেলা। সালমান ভাই আমাকে 10 কোটি টাকার অফার করে তোমার সাথে বেইমানি করার জন্য, আমিও তাই করি। তোর টাকা প্রয়োজন, আমি দিতাম তোকে,
টাকা এর থেকে বেশি, কিন্তু তুই সেটা না করে আপনার সাথে বেইমানি করলি। কিচ্ছু করার নেই রাফু, টাকার জন্য সবাই সবকিছু করতে প্রস্তুত আছে। রাফি আর সহ্য করতে পারে না, খেলাটা এখানে শেষ করা দরকার। রাফি কোমরের কভার পয়েন্ট থেকে ছোট একটা পিস্তল বের করে, চোখের পলকের আগের 2টা গুলি করে একটা যে টনির কপাল বের করে বাইরে চলে যায়। টনি নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। আরেকটা বুলেট যে সালমানের বাহুতে লাগে, ব্যথায় কুকড়ে ওঠে সালমান। নুসরাত ভয়ে কাঁপছে। রাফি সালমানের দিকে এগিয়ে যায়, পিস্তলটা রিলোড দিয়ে নেয় রাফি। সালমান ভয় পেয়ে যায় রাফিকে দেখে, সে ভয়ে পিছাতে থাকে। রাফি সালমানকে থামানোর জন্য আরেকটা গুলি করে তার পায়ে। সালমান ভয়গত চেহারা নিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, রাফু ভাই, আমাকে ছেড়ে দেন। আমি আপনার কি এমন ক্ষতি করছি যার কারণে আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন? মনে করে দেখ, আজ থেকে প্রায় 10 বছর আগে ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যান আশরাফ চৌধুরী আর তার স্ত্রীকে কোন এক আধার রাতে খুন করে চলে গিয়েছিলি তুই, মনে আছে সেই কথা? না ভাই, আমি তো তেমন কোনো খুন করিনি। মিথ্যা কথা আমার একটু সহ্য হয় না, তুই সত্যি কথা বল, বেঁচে যাবি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি নিজেই খুন করেছি। কিন্তু সেই 10 বছর আগের ঘটনার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। সেই আশরাফ চৌধুরীর ছেলে আমি। দেখ, ভালো করে দেখ, আমাকে চিনতে পেরেছিস কিনা। রাফি মুখ থেকে